সো হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল স্কাইনোভা। আর আজকে আমরা করতে চলেছি আমাদের এবিটিএ টেস্ট পেপার ভৌতবিজ্ঞান সলভিং এর যে সিরিজ ছিল তার নতুন ভিডিও, যেখানে আমরা পেজ নাম্বার 175 সলিউশন আজকে করতে চলেছি। এই পেপারটা যথেষ্ট ভালো একটা পেপার, আমি বেশিরভাগ কোয়েশ্চেন আগে থেকে দেখে রেখেছি। তো এই যে পেপারটা আছে, এই পেপারটা আমরা আজকে সলিউশন করব। যে প্রশ্নগুলো রয়েছে, যেগুলো বোঝার মতো প্রশ্ন রয়েছে, অনেকগুলো ভালো প্রশ্নই রয়েছে, সেই প্রশ্নগুলোকে এমনভাবে করব যাতে সেই প্রশ্নগুলো যদি অন্য রকম ভাবেও আসে তাহলেও আমরা করতে পারি। কারণ আমাদের বিজ্ঞানের একাংশ তো মনে রাখতে হবে, সেটাতে মানা করার কিছু নেই। কিন্তু একাংশ আমাদের বুঝে করার, যেখানে আমরা আমাদের কনসেপ্টকে কাজে লাগাবো, যেখানে আমরা আমাদের বুদ্ধিকে কাজে লাগাবো। তাই সেই জিনিসটা আমাদেরকে ডেভেলপ করতে হবে, এবং সাথে সাথে তোমাদেরকে নিজের থেকেও প্র্যাকটিস করতে হবে, শুধু আমি বলে দিলেই হবে না। তো আমাদের মিউচুয়াল পার্টিসিপেশন দরকার এই সেশনগুলোতে। তো বেশি কথা না বাড়িয়ে এই যে ভিডিওটা সেটা শুরু করানো যাক। তো প্রথম প্রশ্ন কি আমরা দেখে নেব। তো প্রথম আমাদের যে প্রশ্ন আছে, আমরা এই ভিডিও সিরিজে শুধুমাত্র 1 নম্বরের প্রশ্নগুলো করছি। তো প্রথম প্রশ্ন আমাদের হচ্ছে ওজোন স্তরের পক্ষে সবচেয়ে ক্ষতিকারক উপাদান। তা ওজোন স্তরকে ক্ষয় কারা করে? ওজোন স্তরকে ক্ষয় করে আমাদের সিএফসি এবং NOx। এবার NOx মানে কি? NOx মানে হচ্ছে নাইট্রোজেনের অক্সাইড সমূহ, মানে NO, N2O, NO2। ঠিক আছে? এবার এদের মধ্যে সবথেকে বেশি ক্ষতি করে কি? আমাদের সিএফসি। সিএফসি কি তৈরি করে? সিএফসির জন্য আমাদের সক্রিয় ক্লোরিন পরমাণু তৈরি হয়, যেটাকে আমরা Cl স্টার বা Cl ডট দিয়ে চিহ্নিত করি। তো এই যে জিনিসটা, সেই জিনিসটা কি আমাদের ওজোন স্তর ক্ষয়ের জন্য বিপুল পরিমাণে দায়ী। তো আমাদের ওজোন স্তরের পক্ষে সবচেয়ে ক্ষতিকারক কে? আমাদের সিএফসি গ্যাস। ঠিক আছে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা, সিএফসি মানে কি? আমাদের সিএফসির জায়গায় অনেক সময় ফ্রিয়ন লেখা থাকতে পারে। ঠিক আছে? আচ্ছা, দেন আমাদের কি থাকছে? দেন আমাদের বলছে যে প্রদত্ত কোন লেখচিত্রটির প্রকৃতি সরল রৈখিক নয়, স্ট্রেট লাইন নয়। তাহলে দেখি, প্রথমে হচ্ছে আমাদের ভি ভার্সেস টি। তো আমরা জানি যে ভি ভ্যারিজাস টি, তার মানে এর লেখচিত্র কেমন হয়? এর লেখচিত্র হবে, এদিকে যদি ভি অক্ষ থাকে, এদিকে যদি টি অক্ষ থাকে, তাহলে আমি যদি এখানে আরেকটা কালার ইউজ করি, তাহলে এরকম ভাবে আমাদের গ্রাফটা থাকবে, মূল বিন্দুগামী সরলরেখা। দ্বিতীয় গ্রাফটা আমাকে কি বলছে? পিভি ভার্সেস ভি। তাহলে আমার যদি পিভি এবং ভি থাকে, আমরা জানি যে পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। ঠিক আছে? কোথায় পড়েছিলাম আমরা? বয়েলসের সূত্রে পড়েছিলাম। তাহলে পিভি যদি কনস্ট্যান্ট হয়, তার মানে কি পি আর ভি যখন গুণ করবো তখন সর্বদা তার মান একই আসবে, কখনোই পরিবর্তন হবে না। তাহলে তার গ্রাফটা কেমন হয়? গ্রাফটা হয় এরকম, মানে এটা সমান্তরাল হবে। ঠিক আছে, আমার হাতটা একটু তো বেঁকে যাচ্ছে। তাহলে কি হবে? ভি অক্ষের সমান্তরাল, একদম স্ট্রেট লাইন হবে, এরকম সমান্তরাল যাবে লাইনটা। ঠিক আছে, এরকম। ঠিক আছে। আচ্ছা, তারপরে গ্রাফটা কি? তারপরে গ্রাফটা হচ্ছে আমাদের পি ভার্সেস ভি। তাহলে আমাদের পি ভার্সেস ভি এর গ্রাফ কি? আমরা জানি যে পি বনাম 1/v, বা আমার অপোজিট লেখা বেটার, আমি লিখতে পারি যে ভি ভ্যারিজাস 1/p। তার মানে এদের মধ্যে কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর ব্যস্তানুপাতিক সম্পর্কের গ্রাফ কেমন হয়? ব্যস্তানুপাতিক সম্পর্কের গ্রাফ এরকম হয়, যেটাকে আমরা কি বলি? রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। বাংলা সম্ভবত সমপরাবৃত্ত, ইংরেজি হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। তাহলে এইটাই তো আমাদের স্ট্রেট লাইন হচ্ছে না, সরলরৈখিক হচ্ছে না, তাহলে কি এটাই আমাদের উত্তর। লাস্টেরটা কি বলেছে? লাস্টেরটা বলেছে পি ভার্সেস টি। পি ভার্সেস টি আমরা জানি যে পি ভ্যারিজাস হচ্ছে আমাদের টি, তাহলে কি হবে এটার গ্রাফও? যখনই কেউ ভ্যারিজাসে থাকে, মানে সমানুপাতিক থাকে, তার মানে কি পি বাড়লে টি বাড়বে। তাহলে এদিকে যদি পি, এদিকে যদি টি রাখি, তাহলে কি এরকম হবে? মূলবিন্দুগামী সরলরেখার গ্রাফ হবে। বোঝা গেল? একবারে আমরা সবকটা গ্রাফ শিখে গেলাম। আচ্ছা, এবার যে প্রশ্নটা দিচ্ছে, কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব 8, তাহলে এসটিপিতে 4 গ্রাম ভর বিশিষ্ট ওই গ্যাসের আয়তন কত হবে? আমি বলেছি যে বাষ্প ঘনত্ব মানে তাকে আমরা ডি ধরি, তাহলে বাষ্প ঘনত্ব দিয়েছে 8। আর বাষ্প ঘনত্ব দিলে সবসময় আমি আণবিক ভর বার করতে বলেছি, সেটা কি আসে? সেটা আসে 2d হয়ে। তাহলে 2d মানে কত হবে? 2 গুণ 8, তার মানে 16। ঠিক আছে? এবার আমাকে বলছে যে এসটিপিতে 4 গ্রাম, তার মানে আমাকে কি দিচ্ছে? আমাকে দিচ্ছে ভর। গ্রাম তো ভরে আসে, তাহলে কি সেটা ডাব্লু, সেটা কত? 4 গ্রাম দিয়েছে। আমাকে বলছে আয়তন বার করতে, তাহলে এসটিপিতে ওই গ্যাসের আয়তন বার করতে বলছে। গ্যাসের আয়তনকে আমরা ভি গ্যাস ধরি, বা আমরা বইতে ভি ধরে থাকি। ঠিক আছে, তাহলে এইটা যখন আমি বার করব, আমার নিয়ম হচ্ছে, আমি শিখিয়েছি এই অঙ্কগুলো আমার ভিডিওতে বা আগের যে আইবিডিএস সেশন গুলো ছিল তাতে। তো আমি মোলের সবসময় ফর্মুলা বসাবো। তাহলে এখানে কি আছে? ভর আছে, তাহলে ভর দিয়ে আমার ফর্মুলা কি হয়? ভর দিয়ে ফর্মুলা হয় W/m। আবার আমার কাছে আয়তন আছে, তার মানে কি আয়তন দিয়ে কোন ফর্মুলা হয়? যে ভি গ্যাস বাই 22.4। এই আয়তনের ফর্মুলাটা কিন্তু তখনই ভ্যালিড যখন আমাকে এসটিপি বলে দেবে এবং আমার কাছে একটা গ্যাস থাকবে। আমাকে তাই বলে দিয়েছে, তো এসটিপি বলে দিয়েছে, আবার আমি তো বলতে পারছি যেটা একটা গ্যাস। ঠিক আছে? তাহলে এবার আমি কি করব? এই দুটোকে বক্স করে দেবো। যে দুটো ফর্মুলা আমার কাজে লাগছে সেই দুটো ফর্মুলাকে আমি বক্স করে দেবো। করে দিয়ে মানটা বসিয়ে দেবো। তাহলে ডাব্লুর মান কত? ডাব্লু আমার কাছে দিয়েছে 4। এম এর মান কত? এম এর মান আমি পেয়েছি 16। এদিকে ভি গ্যাস আমাকে বার করতে হবে, তাহলে ভি গ্যাস থাকলো, আর এদিকে পড়ে রয়েছে 22.4।
ঠিক আছে। আচ্ছা ভি গ্যাস কিসে বেরোবে? ভি গ্যাস কিন্তু আমাদের লিটারে বেরোবে, লিটার থাকলেই তখন 22.4 বসাই আমরা। ঠিক আছে। আচ্ছা এবার যদি তাহলে আমাকে ভি গ্যাস বার করতে হয় তাহলে আমি কি করব? এই 22.4টাকে হাঁটিয়ে দেবো, তাহলে এটা ভাগে আছে, ওদিকে গেলে কি হবে? গুণে যাবে, তাহলে কি হবে? 4 গুণ 22.4 ডিভাইডেড বাই কত আসছে? এদিকে 16। তাহলে আমি যদি এবার কাটাকাটিটা করি তাহলে 4 4 ই 16, এবং 4 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত হবে? 4 5 20। তাহলে এটা কত আসছে? 5.6 লিটার হবে। তাহলে এটা ড্যাশ না, এটা 5.6। তাহলে এটা কত আসছে? এটা 5.6 লিটার। তাহলে আমাদের ভি গ্যাস বা গ্যাসের আয়তন কত? 5.6 লিটার অ্যাট এসটিপি। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি? নেক্সট প্রশ্ন আমাদেরকে বলছে নিম্নোক্ত পদার্থগুলির মধ্যে কোনটির তাপ পরিবাহিতা সর্বোচ্চ? রূপো, তামা, হিরে, অ্যালুমিনিয়াম। হিরে দেখলে তো হিরে। ঠিক আছে, তাহলে আমার কি হিরের সব থেকে সর্বোচ্চ? কি করে বুঝি আমরা এটা? তাপ পরিবাহিতার মান আমরা কি থেকে পাই? তাপ পরিবাহিতার মান পাই আমরা তাপ পরিবাহিতাঙ্ক, মানে তাপ পরিবাহিতার অঙ্ক থেকে। তাহলে সেইটার কিন্তু মানের ক্রম আমি আমার ভিডিওতে অলরেডি লিখে দিয়েছিলাম, বা যাদের কাছে ছায়ার বই আছে, ছায়ার বইতে কিন্তু একটা ছক করে দেওয়া রয়েছে। তাহলে আমরা কিন্তু ওখানে দেখতাম যে আমাদের হিরে কিন্তু সবার উপরে থাকে। ঠিক আছে, সব থেকে বেশি থাকে। তারপর কে থাকে? তারপর থাকতো আমাদের রূপা। তারপর কে থাকে? তারপর থাকে আমাদের তামা। তারপর থাকতো আমাদের সোনা। ঠিক আছে, তারপর থাকতো আমাদের অ্যালুমিনিয়াম। তারপর থাকতো আমাদের লোহা। ঠিক আছে, এরকম ভাবে চলতো। লোহার পর আই গেস কাঁচ ছিল, কাঁচের পর ছিল আমাদের জল, জলের পর ছিল লাস্টে বায়ু। তার মানে সব থেকে বেশি তাপ পরিবাহিতা কিন্তু আমাদের হীরের ছিল। তাহলে হিরে আছে মানে তো হিরেই হবে। বুঝে গেল? আচ্ছা, হীরের মধ্যে দিয়ে কিন্তু তাপ পরিবাহিতা খুব বেশি হয়। তাপ পরিবাহিতাঙ্ক তার মানে তাপ পরিবাহিতার অঙ্ক, মানে তাপ পরিবাহিতার পরিমাণটা তাপ পরিবাহিতাঙ্ক থেকে বোঝা যায়। ঠিক আছে। আচ্ছা তারপরের প্রশ্নটা কি? তারপরের প্রশ্নটা আমাকে বলছে একটি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, তার মানে এফ আমাকে বলে দিয়েছে 10 সেন্টিমিটার। ঠিক আছে। নিচের কোন বস্তু নিচের কোন বস্তুর বস্তু দূরত্বের নিচের কোন বস্তু দূরত্বের জন্য, মানে বস্তু দূরত্ব কত হলে একে বিবর্ধক কাচ হিসেবে পাওয়া যাবে? বিবর্ধক কাচ মানে কি? বিবর্ধক কাচ মানে যেটা ম্যাগনিফাই করছে, যেটা বড় করে দেখাচ্ছে। তা উত্তল দর্পণ কখন ম্যাগনিফাই করে দেখায়? যখন আমরা কি করি, যখন আমাদের এখানে ও আছে, এখানে ফোকাস আছে, তো আমরা কি করি, বস্তুটাকে ও মানে আলোক কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে রাখি। তাহলে আমাকে তো বলে দিয়েছে ফোকাস দৈর্ঘ্যটা 10 সেন্টিমিটার, তাই তো? তার মানে এত অবধি আমাদের 10 সেন্টিমিটার। তাহলে আমাকে কোথায় রাখতে হবে? 10 সেন্টিমিটারের মধ্যে রাখতে হবে তো। তার মানে এই মানগুলোর মধ্যে থেকে আমাকে দেখতে হবে কোনটা 10 সেন্টিমিটারের কম। তাহলে 15 সেন্টিমিটার হবে না, সেটা তো বাইরে হয়ে যাচ্ছে। 7 সেন্টিমিটার হবে, 20 সেন্টিমিটার হবে না, বাইরে হয়ে যাচ্ছে। 10 সেন্টিমিটার মানে এখানে হয়ে যাচ্ছে, সেটা তো রাখলে হবে না, সেটা তো অন্য সিনারিও হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাকে কোথায় রাখতে হবে? ও মানে আমার আলোক কেন্দ্র থেকে আমাদের এফ এর মধ্যে। ঠিক আছে, তাহলে আমার 10-এর মধ্যে রাখতে হবে, তাহলে 7 একমাত্র হচ্ছে। লজিক বোঝা গেল? যখনই আমাকে বলছে যে বিবর্ধক কাচ হিসেবে উত্তল দর্পণকে চাই, তা উত্তল দর্পণ বিবর্ধক কাচ হিসেবে কখন আচরণ করে? যখন আমি বস্তুটাকে আমাদের আলোক কেন্দ্র এবং ফোকাসের মানে মধ্যে রাখবো। ঠিক আছে, মাঝামাঝি না যে 5 মিটারে রাখতে হবে, ওরকম না। তাহলে আমাকে কি করতে হবে? ওদের মধ্যে রাখতে হবে। ঠিক আছে, আমি এখানে 9-তেও রাখতে পারতাম চাইলে। ঠিক আছে, কিন্তু 10-এর থেকে কম হতে হবে আর কি। আচ্ছা, তারপরের প্রশ্নটা কি? তারপরের প্রশ্ন হচ্ছে অস্বচ্ছ কোনো বস্তুর বর্ণ সৃষ্টি হয় কিসের কারণে? তো আমি এই পেপারটা করতে দিয়েছিলাম আমার স্টুডেন্টকে। সে এসে আমাকে বলছে যে আই গেস বিচ্ছুরণ না বিক্ষেপণ যেন বলেছিল। আমি বললাম যে কেন এটা করেছিস? আমি পড়িয়েছিলাম ভালো করে প্রতিফলন। সে বললো যে আমি ইউটিউব থেকে দেখেছিলাম, তো ইউটিউবে তো বলেছে যে আর কি বোধহয় বিচ্ছুরণ না বিক্ষেপণ বলেছে। আমি বললাম তা কি করে হতে পারে আমি জানি না। তারপর আমাকে দেখালো, তো আমি বললাম যে মানুষ মাত্রই ভুল হয়, সে হয়তো কোনো কারণে আউট অফ মাইন্ড বলে দিয়েছে। কিন্তু কখনো যদি আমাকে বলে অস্বচ্ছ কোনো বস্তুর বর্ণ কেন সৃষ্টি হচ্ছে, তাহলে সেটা সবসময়ই কি হবে? সেটা সবসময় হবে প্রতিফলন। বাকি অন্য কিছু কখনো উত্তর হতেই পারে না। কারণ অস্বচ্ছ বস্তুর রংটা কি করে পাওয়া যায়? অ্যাকচুয়ালি অস্বচ্ছ বস্তু যে রঙকে প্রতিফলিত করে, বস্তুটা ঠিক সেই রঙের দেখায়। যেমন আমরা জবা ফুলকে লাল দেখছি, কারণ কি? যখন আমাদের সাদা আলোটা পড়ছে তখন সে কি করে, কেবলমাত্র লাল আলোটাকে প্রতিফলিত করতে পারে এবং বাকি রঙগুলোকেও শোষণ করে নেয়। এবার তাহলে কি হয়, লাল আলো প্রতিফলন করছে, বাকি যতগুলো আলো আছে মানে বেনিয়া সহকলার বাকি যে আলোগুলো আছে সেগুলো কি করছে, ও শোষণ করে নিচ্ছে। তাই আমরা লালটা দেখতে পাচ্ছি, কারণ ওই মানে সাদা আলো মানে সূর্যের যে যৌগিক বর্ণ, মানে যে যৌগিক আলো বা সাদা আলো, সেটা যখন এসে পড়ছে, শুধু তো লাল আলোটা প্রতিফলিত হচ্ছে জবা ফুলের। তাহলে আমরা কি দেখতে পাবো? লাল আলোটা দেখতে পাবো, কারণ প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসছে। কিন্তু বাকিগুলো কি করছে? আমাদের প্রতিফলন হচ্ছে না। তাহলে প্রতিফলনের উপর ডিপেন্ড করে একটা অস্বচ্ছ বস্তু আর বর্ণটা কি হবে। যদি কোনো মানে পাতা আমাদের সবুজ হয়, তার মানে কি হচ্ছে, তার উপর যে আলোটা এসে পড়ছে
সে সবুজ আলোকে প্রতিফলিত করছে, বাদ বাকিগুলোকে শোষণ করে ফেলছে, তাই আমি কি করছি, তাকে দেখতে পাচ্ছি সবুজ হিসেবে। এরকম হচ্ছে এর কনসেপ্টটা, ঠিক আছে। তো এটা কি, এটা হচ্ছে আমাদের প্রতিফলন হবে 100%, রিফ্লেকশন হবে। হয়তো আই গেস এটা লাইভ ছিল সেশন, তো লাইভ নিতে গিয়ে হয়তো আউট অফ মাইন্ড হয়ে বলেছে বা সেই মোমেন্টটা ভুলে গেছে, বাট এটা প্রতিফলনই কিন্তু হবে। কারণ যদি ভেরিফিকেশন এরপরেও করার দরকার থাকে, তোমাদের কাছে টেক্সট বুক আছে, টেক্সট বুকে গিয়ে দেখে নিও, সেখানে যেটা আমাদের চ্যাপ্টার কি একটা যেন ছিল না, আলোক তরঙ্গ, আলোর বিচ্ছুরণ, এরকম কিছু চ্যাপ্টার আছে, যেটা লাস্ট পার্ট আমাদের। তো ওই লাস্ট পার্টটাতে অস্বচ্ছ বস্তুর রং কেন হয় আর স্বচ্ছ বস্তুর রং কেন হয়, দুটো পয়েন্ট রয়েছে, সেখানে গেলে দেখলেই পেয়ে যাবে। ওখান থেকে একবারে পড়ে নেবে যে অস্বচ্ছ বস্তুর রং কেন হয় আর স্বচ্ছ বস্তুর রং কেন হয়। 2 নম্বরে আসতে পারে, চান্সেস কম আছে, যদিও অতটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, তারপর কি, নিম্নলিখিত কোন আধানের মানটি বাস্তবে সম্ভব? তো এটা কোথাকার প্রশ্ন, এটা আমাদের কোয়ান্টাইজেশন অফ চার্জের প্রশ্ন, বা আধানের কোয়ান্টায়ন নিয়ে প্রশ্ন। তাহলে কোয়ান্টাইজেশন অফ চার্জ, এই কোয়ান্টাইজেশন অফ চার্জ কি বলে? কোয়ান্টাইজেশন অফ চার্জ বলতে চাই যে, যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, যে আমরা এখন ভারতবর্ষে বাস করি, আমার মনে হয় না ভারতবর্ষের বাইরে থেকে কেউ আমার ভিডিও দেখছে। তো ভারতবর্ষে সব থেকে কম কত টাকা হতে পারে, মানে আমি যে পড়াচ্ছি, তো তোমরা যদি আমাকে টাকা দিতে চাও, সব থেকে কম টাকা আমাকে কত দিতে পারবা? 1 টাকা। 2.5 টাকা দিতে পারবা? না। তুমি কি আমাকে 50 পয়সা দিতে পারবা? এই মুহূর্তে চলে না, এককালে হয়তো চলতো। 25 পয়সা দিতে পারবা? না। তাহলে সব থেকে কম কত দিতে পারবা? 1 টাকা। এবার যদি তুমি বলো যে তুমি আমাকে 10 টাকা দিচ্ছ, তার মানে কি, তার মানে তুমি 10টা 1 টাকা দিচ্ছ, এরকম ভাবে আমি বলতে পারি। আবার তুমি আমাকে 1000 টাকা দিচ্ছ, তার মানে আমি কি বলতে পারি, যে 1000টা 1 টাকার সমষ্টি তুমি আমাকে দিচ্ছ। তার মানে এই যে টাকা বা কারেন্সি, সেটা আমাদের যে লোয়েস্ট জিনিস, মানে লোয়েস্ট ফর্ম অফ টাকা, এটা হচ্ছে আমাদের 1 টাকা, তার এন সংখ্যক মাল্টিপল। এবার এনটা আমাদের ভ্যারিয়েবল একটা, তাহলে আমি যদি এখন বলি যে আমাকে 10 টাকা দেওয়া হচ্ছে, তার মানে নিশ্চয়ই আমি 10টা 1 টাকা দিয়েছি। আমি যদি বলি যে এখন আমাকে 1000 টাকা দেওয়া হয়েছে, তার মানে কি, আমি 10,000টা 1 টাকার কয়েন দিয়েছি আমাকে, মানে কারেন্সিটার ভ্যালুটা তাহলে তাই আসবে আর কি। বোঝা গেল? তাহলে এইভাবেই যদি আমি কখনো বলি যে আমি চার্জের কথা বলছি বা আধানের কথা বলছি, তাহলে সর্বনিম্ন চার্জ কত হতে পারে? আমাদের সর্বনিম্ন আধান বা লোয়েস্ট ফর্ম অফ চার্জ, সেটা হতে পারে একটা ইলেকট্রনের সমষ্টি, যেটা কত, 1.6 গুণ 10⁻⁻19 কুলম্ব। এটাই হচ্ছে একটা ইলেকট্রনের মান। ঠিক আছে, তাহলে একটা সর্বনিম্ন আধান কত, একটা ইলেকট্রনের আধানের মান, যেটা কত, 1.6 গুণ 10⁻⁻19। তাহলে এর পরের দ্বিতীয় আধান কত হবে? দ্বিতীয় আধান হবে 2e, মানে কত হবে, 2 দিয়ে গুণ হলে 3.2 গুণ 10⁻⁻19 কুলম্ব। তারপরে কি হতে পারে, তারপর হতে পারে তিনটে ইলেকট্রনের আধান, তাহলে কত হবে এটা, 3 × 48, তাহলে 4.8 গুণ 10⁻⁻19 কুলম্ব। ঠিক আছে, এরকম ভাবে আসবে। মানে আমার যদি পাওয়ারটা -19 থাকে, যেমন এখানে আছে, তাহলে 1.6 এর মাল্টিপল আসবে, মানে 16 ষোলো দুগুনি 32, 3 × 48, এরকম ফরম্যাটেই আসবে। তো এখানে কোনটা আছে, 0.6 হবে না, 1.9 হবে না, 3.2 হবে। তার মানে কি, 3.2 মানেই হচ্ছে আমার দুটো ইলেকট্রনের আধানের সমান। ঠিক আছে, 4.2 হবে না, 4.8 হলে হতো। ঠিক আছে, এমনি এটার কনসেপ্ট কি, এটার কনসেপ্ট হচ্ছে যে আমাদের এনটাকে হতে হবে ইন্টিজার। ইন্টিজার মানে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে। ওই যে বললাম, ইলেকট্রন, একটা ইলেকট্রন হতে পারে, দুটো ইলেকট্রন হতে পারে, তিনটে ইলেকট্রন হতে পারে, চারটে ইলেকট্রন হতে পারে, 5টা হতে পারে, 10টা হতে পারে, 1,00,000টা হতে পারে। কিন্তু আমার কি এরকম হতে পারে যে 1.5খানা ইলেকট্রন? না, ওরকম কিছু হয় না। ঠিক আছে। আচ্ছা, এটাই হচ্ছে আধানের কোয়ান্টায়ন। তাহলে আধানের কোয়ান্টায়ন আমাকে যদি বার করতে হয়, আমাদের ক্লাস 10 এর লেভেলে কোয়ান্টাইজেশন দিয়ে সেরকম অঙ্ক দেয় না, তো আমাদের বেশি আসার চান্সেস কি, এরকমই 10⁻⁻19 থাকবে। তাহলে আমি শুধু চেক করবো যে 1.6 এর মাল্টিপেলে আছে কিনা, মানে আমি এক কথায় 16 ঘরের নামটা চেক করবো। 16 ষোলো দুগুনি 32, 16 × 3 = 48। ঠিক আছে, 16 × 4 = 64, এরকম ভাবে করবো কি, 6.4 গুণ 10⁻⁻19, এরকম ভাবে আসতে থাকবে পরপর। ঠিক আছে, তাই ওগুলো চেক করলেই আমার হয়ে যাবে মোটামুটি কাজ। যদি 10⁻⁻19 দেওয়া থাকে, তাহলে আমার খাটনিটা কমে গেল আর কি। ঠিক আছে। আচ্ছা, এরপরে আর নাহলে আমি বার করে দেখতে পারি, কি দিয়ে বার করবো, আমি ফর্মুলা দিয়ে বার করে দেখবো, কিউ ইজ ইকুয়াল টু এন ই। এবার এখান থেকে তাহলে এন কত আসবে, কিউ ভাগ ই। কিউ মানে কি, যে মানটা দিয়েছে। এবার করলে যদি এনটা আমার 1 2 3 4 5 6 7 8 এরকম আসে, তাহলে ঠিক আছে। আর না হলে কি হবে, আমার হবে না। বলে দিলাম এটা, এমনি আমি যেরকম বললাম সেরকম বললে আমাদের মাধ্যমিক লেভেলে কাজ চলে যাবে। তারপরের প্রশ্ন কি, তারপরের প্রশ্ন হচ্ছে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি রূপান্তর হয় কোথায় হয়? ডিসি মোটর না, ট্রান্সফরমার না, গ্যালভানোমিটার না, এসি জেনারেটর। তাহলে জেনারেটরে আমার কি হয়, যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি রূপান্তর হয়। ঠিক আছে, উল্টো প্রশ্ন আসতে পারতো যে এসি জেনারেটরে কোন শক্তি থেকে কোন শক্তি রূপান্তরিত হয়, কারণ আমরা জানি শক্তি কি হয়, এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয় সবসময়। ঠিক আছে। আচ্ছা, তারপরের প্রশ্ন কি, তাহলে এটা ডি হয়ে গেল। তারপরের প্রশ্ন আছে কোন তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত রশ্মি হলো
ইলেকট্রনের স্রোত, প্রোটনের স্রোত, নিউট্রনের স্রোত, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আচ্ছা, আমাকে এখানে রশ্মি বলছে। রশ্মি বলছে বলতে আমরা এখানে এটা ধরবো যে এর ভর নেই, আধান নেই। ঠিক আছে, এটা শুধুমাত্র একটা রশ্মি। ঠিক আছে, তাহলে তখন সেটা কি, সেটা হচ্ছে আমাদের গামা রশ্মি, যেটা কি এক প্রকারের তড়িৎচুম্বকীয় তরঙ্গ। ঠিক আছে, তো আমার যেমন কি ডাউট হচ্ছিল এই কোশ্চেনটাতে, তাই জন্য আমি পজ করে নিয়ে একবার চেক করে দেখলাম আমার এই বিটিএর থেকে। এখানে টাইপিং এরর হয়েছে। এখানে কোনো তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত বিটা রশ্মি হলো বলে প্রশ্নটা আছে। ঠিক আছে, তাই জন্যই কেমন একটা লাগছিল, কারণ আলফাও একটা রশ্মি, বিটাও একটা রশ্মি, গামাও একটা রশ্মি, তিন রকমের রশ্মি রয়েছে। এবার আলফা রশ্মি হচ্ছে আমাদের, আলফা রশ্মি কোন কণার স্রোত? আমাদের হিলিয়াম 4 2 2+, এই কণাটার স্রোত। বিটা রশ্মি আমাদের কার স্রোত? বিটা রশ্মি হচ্ছে আমাদের ইলেকট্রনের স্রোত। এবং আমাদের গামা কি? গামা হচ্ছে আমাদের, যেটা বললাম, গামার ভর নেই, আধান নেই, গামা কি শুধুমাত্র একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, যেরকম এখানে বলছিল ইএমডব্লিউ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তাহলে আমাকে জিজ্ঞাসা করছিল যে বিটা রশ্মিটা কি, তাহলে বিটা রশ্মি ইলেকট্রনের স্রোত, অপশন এ। ঠিক আছে, আচ্ছা, তারপরের প্রশ্ন কি? তারপরের প্রশ্ন আছে যে পর্যায় সারণীতে কোনো শ্রেণী বরাবর যেটির পরিবর্তন হয় না, তা আয়নন বিভব পরিবর্তন হয়, তড়িৎ ঋণাত্মকতা পরিবর্তন হয়, ইলেকট্রন আসক্তি পরিবর্তন হয়, এগুলো প্রত্যেকটাই কি একটা একটা পর্যাবৃত্ত ধর্ম। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে কয়েকটি পর্যাবৃত্ত ধর্মের উদাহরণ দাও, কয়েকটি পর্যাবৃত্ত ধর্ম নয় এমন উদাহরণ দাও। যেমন তেজস্ক্রিয়তা, বর্ণ, গন্ধ, বলে দিলাম, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, কিন্তু আমাদের যোজক ইলেকট্রন সংখ্যা কখনো বদলায় না। যোজক ইলেকট্রন সংখ্যা কি? আমি সেই বলেছিলাম না, আগের ক্লাসে শিখিয়েছিলাম যে আমাদের যে কোনো একটা গ্রুপ ধরছি, আমি হিলিয়াম, আচ্ছা ওটা ধরবো না, আমি অন্য একটা ধরছি, ওটাও ধরতে পারি, কোনো অসুবিধা নেই। আমি অন্য একটা ধরছি, যে আমার বেরিলিয়াম, বেটা, মাঙ্গে, কার, স্কুটার, বাপ, রাজি। ঠিক আছে, এইবার আমি যদি বলি যে বিই মানে বেরিলিয়াম, তার পরমাণু ক্রমাঙ্ক কত, তাহলে সেটা হচ্ছে 4, ম্যাগনেসিয়ামের 12, ক্যালসিয়ামের 20, এই অবধি জানি, বাকিগুলো একই আসবে, আমি তিনটের জন্য চেক করলেই ভেরিফাই হয়ে যাবে। এবার আমি যদি এই 4কে ভাঙাই, মানে এর ইলেকট্রন বিন্যাস করি, তাহলে কত হবে? প্রথমে আমি 2 রাখতে পারি, তারপর 8 অবধি রাখতে পারি, তাহলে আমার 8 তো রাখা লাগবে না, 2 লাগবে, কারণ 2 যোগ 2 করলেই 4 চলে আসবে। ম্যাগনেসিয়ামের জন্য কত রাখতে হবে? প্রথমে 2, তারপর আমি 8 ঘর অবধি রাখতে পারবো, তাহলে 8 হয়ে গেল, তাহলে 10 হলো। তারপর তাহলে কত রাখতে হবে? 12 করতে হবে, তাহলে কি আবার 2 ঘর রাখলাম। এবার ক্যালসিয়ামের জন্য কি হবে? তাহলে 2, তারপর 8 রাখতে পারবো, তাহলে হলো 10, তারপর আবার 8 রাখতে পারবো, তাহলে হলো 18, তারপর কি আমার 2। তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার যোজক ইলেকট্রন সংখ্যা মানে কি? যোজক ইলেকট্রন সংখ্যা মানে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা। সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা। তাহলে আমার সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা কত? দুটো। এখানে কত? দুটো। এখানেও কত? দুটো। তাহলে এদেরও কত হবে? দুটো। এদেরও কত হবে? দুটো। এদেরও কত হবে? দুটো। তাহলে এই যে বাইরের ইলেকট্রন সংখ্যা, তাহলে এটা 4-এর থেকে ছোট, তার মানে এর যোজ্যতাও কত? +2। এরও যোজ্যতা কত? +2। এরও যোজ্যতা কত? +2। তাহলে এদের প্রত্যেকের যোজ্যতা কত? +2। প্রত্যেকের বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা কত? দুটো। ঠিক আছে, তাহলে এদের যোজক ইলেকট্রন সংখ্যা কত? যোজক ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2, আর এদের যোজ্যতা কত আয়নাইজেশন স্টেটে ভাঙবে? +2 স্টেটে ভাঙবে। ঠিক আছে, তাই জন্য ম্যাগনেসিয়াম ভাঙলে কি হয়? ম্যাগনেসিয়াম ভাঙলে Mg+2 তে ভাঙে, ক্যালসিয়াম ভাঙলে ক্যালসিয়াম +2 তে ভাঙে। ঠিক আছে, এই কারণেই এটা আসে। এটা আমি বিশদে শিখেছি আগের ভিডিওটাতে। আচ্ছা, তারপর আমাকে জিজ্ঞাসা করছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের জলীয় দ্রবণে উপস্থিত থাকবে। কি উপস্থিত থাকে? অ্যাকচুয়ালি কি হয়, এই যে মৃদু তড়িৎ বিশ্লেষ্য, তাদেরকে মৃদু কেন বলা হয়? কারণ তারা 100% ডিসোসিয়েট করতে পারে না, 100% ভেঙে যেতে পারে না। তা এই যে 100% ভেঙে যেতে পারে না, তাতে কি হয়? আমরা একটা উদাহরণ নিয়ে দেখি। উদাহরণটা কি? উদাহরণ আমরা বলতে পারি যে CH3COOH। এবার এটা যখন ভাঙে না, তখন ওটা একটা ইকুইলিব্রিয়ামে ভাঙে, মানে একটা, বাংলা কি বলে, সাম্যাবস্থা, আই গেস। একটা সাম্যাবস্থায় ভাঙে, যেরকম কি হয় তাতে CH3COO- আর H+, এই দুটোতে ভেঙে যায়। তাহলে কি হয়, এখানে এই যে দুজন রয়েছে, এই দুজন কি? এই দুজন হচ্ছে আমাদের আয়ন, যেখানে প্লাস আয়নকে কি বলি? ক্যাটায়ন, আর এটা কি আমাদের অ্যানায়ন। কিন্তু এটা না 100% কিন্তু বিয়োজন হয় না। যদি 100% হতো, তাহলে আমি এখানে একটা এরকম চিহ্ন দিতাম, কিন্তু সেটা আমি দিইনি। একটা চিহ্ন দেওয়া মানে কি, যে এখান থেকে এগুলো তৈরি হয়ে গেছে। কিন্তু এখানে এরকম ইকুইলিব্রিয়াম মানে কি? ইকুইলিব্রিয়াম মানে এখান থেকে যতগুলো এরকম তৈরি হচ্ছে, আবার এখান থেকে ব্যাকও হয়ে যাচ্ছে। এদিকে গেলে বলি ফরওয়ার্ড রিয়াকশন, এদিকে গেলে বলি ব্যাকওয়ার্ড রিয়াকশন। ঠিক যখন স্কুল লাইফে একজন স্টুডেন্ট টয়লেটে যেত, তখন কি হতো? সে বাইরে যেত, যেই সে ঢুকলো আবার আরেকজন চলে গেল, আবার সে যখন ফিরলো অন্য আরেকজন চলে গেল। তার মানে বাইরে থেকে একজন ঢুকছে, ভিতর থেকে আবার একজন বাইরে বেরিয়ে যাচ্ছে, আবার বাইরে থেকে একজন এসে ঢুকছে, আবার একজন বেরিয়ে যাচ্ছে। তাহলে এইগুলোকে কি বলে? একজন ঢুকছে, একজন বেরোচ্ছে, একজন ঢুকছে, একজন বেরোচ্ছে। তাহলে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন আর রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন,
সেই দুটো যখন সেম হয়ে যায় তখন তাকে বলা হয় ইকুইলিব্রিয়াম স্টেটে থাকা। তাহলে সেরকমই একটা ইকুইলিব্রিয়াম স্টেটে চলে যায় যখন আমরা মিউ তড়িৎ বিশ্লেষের কথা বলি, যে এদিক থেকেও এরকম হতে পারবে আবার উল্টো পথেও আসতে পারবে। তার মানে এখানে আয়নও যেমন আছে আবার এই অণুটাও রয়েছে। আচ্ছা একটা কথা, যে এখানটা এটা এরকম ভাবে হলো কখন, যখন আমি একে অ্যাকোয়া স্টেটে পাঠাচ্ছি, ঠিক আছে, তখনকার কথা বলছি। এই H2 এর সাথে এটা যুক্ত হয়ে H3O বলা হয় যায়, ঠিক আছে, এরকম লেখা হয় অনেক জায়গাতে। তাহলে এখানে আয়নও পাওয়া যায়, অণুও পাওয়া যায়। তাহলে আমার কোনটা হবে অ্যান্সার? অ্যান্সার হবে তাহলে আয়ন এবং অণু। যদি এটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য বলতো তাহলে তখন বলতাম কেবলমাত্র আয়ন, ঠিক আছে। আচ্ছা, যেরকম আমি যদি বলি যে NaCl একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য, যেটা একটা তীব্র লবণ, তাহলে সেটা যদি আমার ভেঙে যায় তাহলে ভেঙেই যাবে, তাহলে কি হবে? Na প্লাস আর Cl মাইনাস তৈরি করবে। তাহলে তখন আমি কি বলবো? যে আয়ন তৈরি হয়েছে আমার। তাহলে তখন বলতাম কেবল আয়ন, ঠিক আছে। তাহলে ওটা তো তীব্র গেল, ওটা আমি মুছে দিই। আচ্ছা, এর পরের প্রশ্ন কি? এর পরের প্রশ্ন বলছে প্রদত্ত কোন গ্যাসটি জলের নিম্ন অপসারণ দ্বারা পাওয়া যায়, সংগ্রহ করা যায়, ওই একই হলো। তাহলে NH3 বলছে, H2S বলছে, N2 বলছে, HCl বলছে, কোনটা হবে উত্তর? আমাদের নাইট্রোজেন হবে। কেন? কারণ এখানে এই যে NH3 মানে অ্যামোনিয়া আর H2S মানে H2S তো হবেই না, HCl। তাহলে এই NH3 আর HCl কেন হবে না? কারণ NH3 আর HCl এই যে দুটো আছে মানে অ্যামোনিয়া আর হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই দুটোই কি জলে অত্যন্ত দ্রাব্য, ঠিক আছে। তাহলে ওরা কি হবে? মানে গুলে যাবে। তাই এরা কি হবে? জলের দ্বারা অপসারিত ওইভাবে হবে না। কিন্তু নাইট্রোজেনটা কি? নাইট্রোজেনটা আমাদের সুবিধা কি? নাইট্রোজেন আমাদের জলে অদ্রাব্য। এটা কি আমাদের জলে অদ্রাব্য, ঠিক আছে। তাই কি করতে পারবো? আমি এটাকে সহজে নিম্ন অপসারণ করে গ্যাস জার যেটা থাকে সেই গ্যাস জারে কি সংগ্রহ করতে পারবো। গেল। আচ্ছা, তারপর কি আছে? তারপর আমাকে বলছে নিচের কোন ধাতু জোড়টি ব্রোঞ্জ ও কাঁসা উভয়তে বিদ্যমান। তো এটা এই গেস আমার ছিল কপার টিন, ঠিক আছে। লোহা নিকেল হবে না, জিঙ্ক কপার হবে না, তাহলে এটা লোহা, কপার টিন, ঠিক আছে। কারণ ব্রোঞ্জ আমার ছিল কপার আর টিন, ঠিক আছে। আর কাঁসাটাকেই আমরা বলি বেল মেটাল, তাহলে ওটাও ছিল আমাদের কপার আর টিন, ঠিক আছে। তাহলে কপার আর টিনটাই হবে আমাদের, ঠিক আছে। এসএন মানে স্ট্যানাম মানে টিন। আচ্ছা, তারপরের প্রশ্ন কি? তারপরের প্রশ্ন হচ্ছে আমাদের, তারপরের প্রশ্নটা খুব ইন্টারেস্টিং, সেটা আমি একটু পরে করছি, এটা আগে করে নিই। তারপর আমাকে বলছে কিটোন যৌগের কার্যকরী গ্রুপ। তাহলে কিটোন যৌগের কার্যকরী গ্রুপ কি? সি ডবল বন্ড ও, চারটে হাত, তাহলে কি দুদিকে দুটো হাত পড়ে রয়েছে। এখানে কিন্তু আমাদেরকে কার্বনের জিনিসই লাগাতে হবে, তাহলে এখানে CH3 হতে পারে বা কার্বনের কিছু একটা হতে পারে, মানে এক কথা এখানে একটা আর গ্রুপ থাকতে হবে, অ্যালকাইল গ্রুপ থাকতে হবে। এখানেও কিন্তু কার্বনের কিছু একটাই থাকতে হবে, তাহলে এদিকেও আর থাকতে হবে। তাহলে মেন আমাদের ফাংশনাল গ্রুপটা কি? সি ডবল বন্ড ও। তাহলে আমি কিরকম ভাবে দেখাই ওটাকে? এরকম ভাবে দেখাই যে সি ডবল বন্ড ও আর এদিকে দুটো হাত পড়ে রয়েছে, ঠিক আছে। যেটা আমি এখানে এরকম করেছি সেটাই ওটা, সি ডবল বন্ড ও, তাহলে এদিকে দুটো হাত পড়ে রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এইবার আমাদের ওই ইন্টারেস্টিং কোশ্চেনটায় আসি কি, ইথাইল অ্যালকোহলের নিরুদনে কোনটা উৎপন্ন হয়? ইথাইল অ্যালকোহলকে, ইথাইল অ্যালকোহল হচ্ছে CH3 CH2OH C2H5OH। এবার জল নিরুদন মানে করতে হলে কি করতে হয়? নিরুদন মানে কি? নিরুদন মানে হচ্ছে জল মোচন বা জল বের করে দেওয়া। নিরুদন মানে হচ্ছে ডিহাইড্রেশন বা জল বের করে দেওয়া। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে বের করতে হবে জল, মানে -H2O করতে হবে। তা এটা করার দু রকম পদ্ধতি হয়, একটা হচ্ছে অন্তঃনিরুদন, একটা হচ্ছে আন্তঃনিরুদন। আমি এটা ডিটেলসে বোঝাচ্ছি কারণ আমাদের এটা লাগতে পারে, যদিও এত ডেপথে না লাগলেও চলবে, তাও আমি একটু বলে দিচ্ছি এটা। এবার তখন আমার যদি, হ্যাঁ, এই প্রথম রিঅ্যাকশনটা লাগবে আমাদের, ঠিক আছে। তো কি আমরা তখন কি করব? কনসেন্ট্রেটেড H2SO4 নেবো। এই যে কঙ্ক মানে কি? কঙ্ক মানে হচ্ছে ঘন H2SO4, লঘু না, ঠিক আছে। তা কঙ্ক মানে কি? কনসেন্ট্রেটেড মানে ঘন। আর নেবো আমরা 170°C। এই তাপমাত্রাটা এখানে ইম্পর্টেন্ট। এই যখন তাপমাত্রাটা দেবো তখন আমাদের হয় অন্তঃনিরুদন, অন্তঃনিরুদন। তখন অ্যাকচুয়ালি কি হয়? এই যে CH3 CH2OH, তো আমি বলতে পারি এই যে CH3, তাহলে আমি বলতে পারি যে CH2 এর সাথে একটা হাইড্রোজেন ঝুলছে। তাহলে এই যে OH রয়েছে তার পাশের কার্বনকে আলফা কার্বন বলি, তার পরের কার্বনকে আমরা বিটা কার্বন বলি। তাহলে বিটা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেনকে বিটা হাইড্রোজেন বলি। তাহলে কি হয়? এখান থেকে হাইড্রোজেন আর এখান থেকে OH, এইটা বেরিয়ে যায়। তাহলে H H H2 আর O, তাহলে কি বেরিয়ে যাচ্ছে? তাহলে আমার বেরিয়ে যাচ্ছে জল। আর পড়ে রইলো কি তাহলে? তাহলে পড়ে রইলো এদিকে CH2 তাহলে এটা কি হচ্ছে? CH2 আর এদিকে CH2। এবার CH2 মানে কি? মাঝখানে একটা ডবল বন্ড হয়ে যাবে। যেই এখান থেকে এই বন্ডটা ভেঙে যাচ্ছে হাইড্রোজেনের, তাহলে এখানে একটা বন্ড কমে যাচ্ছে, তাহলে কি হয়? তখন ডবল বন্ড হয়ে যায়। আমি যদি খুব সহজে বুঝতে চাই তাহলে এত মাথা ঘামিয়ে লাভই নেই। আমি কি বলবো? আমি বলবো যে OH হাটাও ডবল বন্ড লাগাও। কি বলবো? OH হাটাও ডবল বন্ড লাগাও। আমি এখান থেকে OH হাটিয়েছি আর আগের জনের সাথে ডবল বন্ড লাগিয়ে দিয়েছি, তাহলে কি বলবো? OH হাটাও ডবল বন্ড লাগাও, ঠিক আছে। জল বেরিয়ে যায়। কি করে বেরিয়ে যায় আমি কনসেপচুয়ালি দেখলাম, এগুলোকে মেকানিজম বলে, যেগুলো আমাদের ডিটেলসে 11 এ পড়তে হবে।
আচ্ছা, দ্বিতীয় আর একটা পদ্ধতি হয়, সেটা পদ্ধতি কি? সেটাকে আমরা বলি আন্তঃনিরুদন পদ্ধতি। কি পদ্ধতি? আমাদের আন্তঃনিরুদন পদ্ধতি। ঠিক আছে? তখন কি করতে হয়? তখন আমাদের দিতে হয় কনসেন্ট্রেটেড H2SO4 আর তার সাথে 140°C। এবার যখন আমরা এরকম 140°C দিই না আন্তঃনিরুদনের জন্য, তখন কিন্তু একজনের কাজ হয় না, তখন আমার কি করতে হয়? দুজন নিতে হয়। তাহলে আমার এই যে CH3CH2OH, তার নিচে আরেকটা CH3CH2OH কে নিয়ে আসি, মানে দুজন আছে একসাথে। তখন কি হয়? এখান থেকে এই যে OH আর এখানের H, এইটা বেরিয়ে যায়, মানে এদের নিজেদের মধ্যে থেকে বেরিয়ে যায়। তাহলে কি হচ্ছে? এই যে OH আর H বেরিয়ে যাচ্ছে, তাহলে পড়ে রয়েছে কি? তাহলে এদিকে পড়ে রয়েছে CH3, এদিকে রয়েছে CH2। তারপর কোথা দিয়ে বেরোচ্ছে? এখান দিয়ে বেরোচ্ছে, তো তাহলে এদিকে কে আছে? এদিকে শুরুতে রয়েছে O, তাহলে এখানে কে আসবে? O। তারপর কে আসছে? আবার CH2। তারপর কে আসছে? CH3। মানে আমি যদি এখানটা হাতটা দেখিয়ে দিই অক্সিজেনের, তাহলে কি হবে? ঠিক এরকম তৈরি হবে। ঠিক আছে? তাহলে এটাও কিন্তু তৈরি হতে পারে। তাহলে আমি যদি এদের সংকেতটা দেখতে যাই যে আমার যারা তৈরি হলো তাদের সংকেতটা কি ছিল, তাহলে এর সংকেত কত? এর সংকেত আমি যদি বলতে চাই তাহলে C2H4। আর এর যদি সংকেত বলতে চাই তাহলে কি হবে? C একটা দুটো তিনটে চারটে আছে, হাইড্রোজেন 3 5 7 আর 3 10, আর অক্সিজেন দুটো, না অক্সিজেন একটা আছে, তাহলে এইটা হতে পারে নয় এটা হতে পারে। এবার আমাদের সিলেবাসে এই আন্তঃনিরুদন পদ্ধতিটা তেমন নেই। ঠিক আছে? তো আমাদের C2H4ই থাকবে, তাহলে অপশন কি হবে? অপশন সি। কিন্তু আমি দুটোই বুঝিয়ে দিলাম। এর মধ্যে বেশি ইম্পর্টেন্ট কোনটা? বেশি ইম্পর্টেন্ট কিন্তু আমাদের এটা, যে কনসেন্ট্রেটেড H2SO4 আমি দেবো, আর কত ডিগ্রি তাপমাত্রা দেবো? 170° তাপমাত্রা দেবো। দিলে কি হয়? আমাদের এখান থেকে OH হাঁটাবো আর এখান থেকে হাইড্রোজেন হাঁটে, তাহলে কি তৈরি হয় তখন? আমি OH হাঁটাবো, ডবল বন্ড লাগাবো, তাহলে কি হয়? এখান থেকে হাইড্রোজেন বেরিয়ে যায়, তাহলে H2 হবে, আর এখানটা কি হবে? তাহলে আবার H2 হয়ে যাবে। ঠিক আছে? কারো যদি এই হাতটা নিয়ে কনফিউশন থাকে আমি ভেঙে দেখাতে পারি। CH2 তার মানে কি? CH2 তার মানে দুটো হাইড্রোজেন রয়েছে। আবার এদিকেও CH2 তার মানে দুটো হাইড্রোজেন রয়েছে। তাহলে এদিকে এই কার্বনের দুটো হাত রয়েছে, তাহলে এদিকে কত দিতে হবে? দুটো হাত দিতে হবে। আবার এই কার্বনেরও দুটো হাত ছিল, তার মানে কি এদিকে দুটো হাত দিতে হবে। তাই কি মাঝখানে ডবল বন্ডটা আসছে। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের এক্সপ্লানেশন। ঠিক আছে, বোঝা গেল? এবার আমি নেক্সটটায় যাই। জৈব রসায়ন খুবই কনসেপচুয়াল একটা জিনিস, যারা কনসেপ্ট বুঝতে পারবে তারা খুব ইজিলি করতে পারবে, মনে রাখতে হবে না সবকিছু। তাহলে আমাদের বিভাগ ক শেষ হয়ে গেল, এবার কি আমাদের বিভাগ খ। তো বিভাগ খতে আমাদের কি বলছে? বায়োগ্যাসের প্রধান উপাদান কি? তো আমাদের প্রায় 75% উপাদানই কি? আমাদের মিথেন। তাহলে বায়োগ্যাসের প্রধান উপাদান কি? আমাদের মিথেন। তৈরি করতে কে সাহায্য করে? তাদেরকে কি বলা হয়? মিথানোজেনিক ব্যাকটেরিয়া। ঠিক আছে? আচ্ছা, তারপরে কি বলছে? বায়ুমণ্ডলের কোন স্তর জলবায়ু নিয়ন্ত্রণ করে? আমরা যেখানে থাকি, মানে ট্রপোস্ফিয়ার। তাহলে কি হবে? এটা ট্রপোস্ফিয়ার। আমাদের হাতের লেখা মনে হয় না লিখলেও চলবে। যাই হোক, অথবা সূর্যালোকের কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে? আইআর রশ্মি বা অবলোহিত রশ্মি বা ইনফ্রারেড রশ্মি। আইআর রশ্মি, ইনফ্রারেড বা অবলোহিত। এরপরে কি বলছে? পিভি ইজ ইকুয়াল টু এনআরটি সমীকরণে কোনটি ধ্রুবক থাকে? আমি এগুলো খুব ডিটেলসে বুঝিয়ে দেবো সবকটা। কি বলছি? আমাকে বলছে পিভি ইজ ইকুয়াল টু এনআরটির মধ্যে কে ধ্রুবক থাকে? তাহলে পি রয়েছে আমাদের, পিভি ইজ ইকুয়াল টু, সরি, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। এখানে কে ধ্রুবক আছে? এখানে একমাত্র আর ধ্রুবক। আরটা কি? আমাদের মোলার গ্যাস ধ্রুবক। তাহলে আমাদের কে ধ্রুবক? আর ধ্রুবক। এটা হচ্ছে এর প্রশ্ন। এবার আমি বাকিগুলো বলে দেবো। আমার প্রথমে হচ্ছে বয়েলের সূত্র, বয়েলস ল। তাহলে বয়েলস ল আমাদের কি? বয়েলস ল আমাদেরকে বলে যে পি ভ্যারিজ অ্যাজ 1/v। ঠিক আছে? তাহলে এখানে কে কে রয়েছে? এখানে রয়েছে পি রয়েছে, ভি রয়েছে, তার মানে এখানে কি আছে? পি রয়েছে আর ভি রয়েছে। কারা নেই? নেই হচ্ছে আমাদের এন আর হচ্ছে টি। আর এর কথা বাদ দিই, আর তো ধ্রুবক আমি জানি। তাহলে এন মানে কি? উষ্ণতা। আর এন মানে কি? আমাদের মোল সংখ্যা। এবার মোল সংখ্যার সাথেই না ভর রিলেটেড। তাহলে বয়েলের সূত্রের ধ্রুবক কে থাকে? ভর আর হচ্ছে আমাদের উষ্ণতা। আমি মোল সংখ্যা বলতেই পারতাম, কিন্তু আমাদের বইতে কি ভর লেখা থাকে, কারণ মোল সংখ্যা ভরের সাথে রিলেটেড। ঠিক আছে? তাই কি আমরা ভর আর উষ্ণতাকে ধ্রুবক বলবো, মানে এন কে আমি ভর কনসিডার করবো যখন আমি এই কনস্ট্যান্টটা বলতে যাব। আচ্ছা, আমাদের কি ছিল? চার্লসের সূত্র। চার্লসের সূত্রের দ্বিতীয় ফর্মটা আমি ভাবি। চার্লসের সূত্র, চার্লসের সূত্র কি? চার্লসের সূত্র হচ্ছে, প্রথম সূত্র ভাবলেও হবে, ওখানেও একই জিনিসই রয়েছে। তাহলে ভি ভ্যারিজাস টি। তাহলে এখানে কে কে রয়েছে? এখানে রয়েছে আমাদের ভি আয়তন আর টি উষ্ণতা। তাহলে কে কে নেই? তাহলে নেই হচ্ছে আমাদের পি নেই, আর কে নেই? আর হচ্ছে এন নেই। তাহলে এন মানে আমি কি বললাম? ভর ভাবতে। আর পি মানে কি? চাপ। তাহলে আমাদের এখানে ধ্রুবককে, ধ্রুবক হচ্ছে আমাদের চাপ আর ভর, এরকম ভাবে আসবে। আমাদের যদি বলি আমরা অ্যাভোগাড্রো সূত্র, আমাদের কি? অ্যাভোগাড্রো সূত্র, অ্যাভোগাড্রো ল। তাহলে অ্যাভোগাড্রোর সূত্র কি? অ্যাভোগাড্রোর সূত্র হচ্ছে ভি ভ্যারিজাস এন। তাহলে এখানে আমাদের কে কে আছে? আমাদের রয়েছে ভি আছে, আমাদের এন রয়েছে। তাহলে কারা নেই? আমাদের নেই হচ্ছে পি নেই আর টি নেই। তাহলে পি মানে কি? চাপ, আর টি মানে কি? উষ্ণতা।
তাহলে কে কে ধ্রুবক হবে? তাহলে আমরা বলবো যে চাপ আর উষ্ণতা ধ্রুবক। ওই জন্য আমরা যখন শুরুই করতাম বয়েলের সূত্র তখন কি বলতাম? গ্যাসের ভর এবং উষ্ণতা নির্দিষ্ট থাকলে গ্যাসের আয়তন চাপের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকে। আবার যখন চার্লসের সূত্র বলতাম তখন কি বলতাম? যে গ্যাসের চাপ এবং ভর যদি ধ্রুবক থাকে তাহলে এবার তারপর সূত্রটা বলতাম। একইভাবে অ্যাভোগাড্রো সূত্র বলার সময় শুরুই করতাম কি দিয়ে? যে গ্যাসের চাপ এবং উষ্ণতা ধ্রুবক থাকলে বা অপরিবর্তিত থাকলে তখন আমরা তারপর সূত্রটা বলতাম। বোঝা গেল? তাহলে কোথায় কোন ধ্রুবক কি করে আসে সেটা আমি বলে দিলাম। যদি আমরা কখনো বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্রের ধ্রুবক পদ বার করতে চাই, তাহলে আমরা আমাদের আদর্শ গ্যাস সমীকরণের দিকে তাকাবো। কারা কারা সেই ফর্মুলার মধ্যে নেই তাদের দেখবো, তাদেরকে আমরা কি বলবো? ধ্রুবক আছে বলবো। শুধু মোল সংখ্যার জায়গায় আমরা কি ভরটাকে বলে দেবো। ঠিক আছে? আর তো ধ্রুবকই, আর এর কথা আর উল্লেখ করতে হয় না। ঠিক আছে? আচ্ছা, তারপরের প্রশ্ন কি আছে? তারপরের প্রশ্ন আছে যে আমাদের -273°C উষ্ণতায় গ্যাস অণুগুলোর গতিবেগ শূন্য হয়। এটা সত্যি না মিথ্যা? কি মনে হয়? -273°C কত কেলভিন? আমি কি বলেছিলাম যে আমাদের ডিগ্রি সেলসিয়াস থেকে যদি কখনো কেলভিনে যেতে হয় তাহলে আমি কি করব? 273 যোগ করে দেবো। আর কেলভিন থেকে যদি কখনো ডিগ্রি সেলসিয়াসে আসতে হয় তাহলে 273 বিয়োগ করে দেবো। তাহলে 0 ডিগ্রি থেকে আমি ডিগ্রি থেকে কেলভিনে যাচ্ছি, তো তাহলে আমি কি করব? 273 যোগ করব। তাহলে -273 যোগ 273 কেলভিন, তার মানে 273°C মানেই কি? 0 কেলভিন। এই যে 0 কেলভিন উষ্ণতা, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় আমাদের অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার বা পরম শূন্য উষ্ণতা। তাহলে অ্যাবসোলিউট জিরো টেম্পারেচারে কি হয়? গ্যাসের আয়তন আমাদের শূন্য হয়। এছাড়া আমরা যদি অ্যাকচুয়ালি বুঝতে চাই, আচ্ছা প্রথম কথা আমি এটা বলে দিই যে এটা সত্যি, ঠিক আছে? আমাদের এবার কেন সত্যি আমি একটু হালকা করে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? না বুঝতে পারলে কোনো ক্ষতি নেই। আমরা যে অ্যাকচুয়ালি টেম্পারেচার বা উষ্ণতার কথা বলি, অ্যাকচুয়ালি উষ্ণতাটা গরম বা ঠান্ডা দিয়ে প্রমাণিত হয় না কিছু, যে উষ্ণতা মানে গরম, উষ্ণতা মানে ঠান্ডা, এরকম কোনো ব্যাপার নেই। উষ্ণতা হচ্ছে অ্যাকচুয়ালি একটা পদার্থের যে অণুগুলো রয়েছে সেই অণুগুলোর গড় গতিশক্তির পরিমাণ। ঠিক আছে? এটা একটু হাই লেভেলের জিনিস, বাট মানে হাই লেভেল বলতে 11-12 পেয়ে যাবে। বাট আর কি চাইলে বুঝতেই পারবে যে গ্যাসের যে তাপমাত্রা আসে বা তরলের যে তাপমাত্রাটা আসে সেই তাপমাত্রাটা অ্যাকচুয়ালি কি? তাপমাত্রাটা অ্যাকচুয়ালি তার যে অণুগুলো আছে সেই অণুগুলোর গড় গতিশক্তির পরিমাণ। এবার তাহলে আমি যদি বলি বেশি উষ্ণতা কারুর রয়েছে, তার মানে কি? তাদের অণুগুলোর যে গতিশক্তি সেটা বেশি। আর গতিশক্তি কার উপর ডিপেন্ড করে? বেগের উপর ডিপেন্ড করে। গতিবেগের উপর ডিপেন্ড করে। তাহলে গতিশক্তি বেশি হওয়া মানে কি? বেগটা বেশি। আবার যদি বলি যে আমি উষ্ণতা কমাচ্ছি, তার মানে কি? তাদের গতিশক্তিটা কমে যাচ্ছে, তাদের গতিবেগটা কমে যাচ্ছে। ঠিক আছে? এইবার কমাতে কমাতে মানে উষ্ণতা কমাতে কমাতে সবথেকে আমি কতটা কমাতে পারি? আমি 0 কেলভিন অব্দি কমাতে পারি। তাহলে 0 কেলভিন হচ্ছে সেই ন্যূনতম উষ্ণতা, যে উষ্ণতায় আমি কি করতে পারি? আমাদের ওই গতিশক্তি যেগুলো আছে সেগুলোকে একদম কমিয়ে আনতে পারি। মানে প্রায় শূন্য হয়ে যাবে। আর গতিশক্তি যদি প্রায় শূন্য হয়ে যায় তাহলে কি আমাদের গতিবেগটাও প্রায় শূন্য হয়ে যাবে। তাই আমরা এটাকে থিওরিটিক্যালি বলবো যে এটা আমাদের কি? গতিবেগটা শূন্য হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে কি এটা আমাদের যেরকম 0 কেলভিন টেম্পারেচারে কি আমরা বলি যে গ্যাসের আয়তন শূন্য হবে, কিন্তু গ্যাস তো যেতেই পারবে না সেই অবধি, তার আগেই তরল হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা সত্যি, ট্রু স্টেটমেন্ট। তারপরে কি আমাদের উষ্ণতা বৃদ্ধিতে ধাতব পরিবাহীর পরিবাহিতা কিরূপে বৃদ্ধি পায়? ঠিক আছে? আমার খেয়াল নেই কারটা কি দেখেছিল, কিন্তু এটাও ভুলভাল করে দিয়েছিল। যাই হোক, আমি জানি না সেটা বলেছিল কিনা। উষ্ণতা বৃদ্ধিতে ধাতব পরিবাহীর পরিবাহিতা কিরূপে বৃদ্ধি পায়? ধাতব পরিবাহী বলেছে। ধাতব পরিবাহীর ক্ষেত্রে কি হয়? ধাতব পরিবাহী মানে আমাদের ধাতু। তো ধাতব পরিবাহীর মধ্যে ইলেকট্রন ক্যারি, সরি, মানে আমাদের পরিবহনটা করে কে? মুক্ত ইলেকট্রন। এবার এক্ষেত্রে কি হয়? আমি যত উষ্ণতা বাড়াচ্ছি, উষ্ণতা বাড়ালে কি হয়? তাদের রোধ কমে যায়, রোধ বা রোধাঙ্ক যাই বলবো। এবার রোধ মানে কি? তড়িৎ পরিবহনে বা তাপ পরিবহনে। ধাতব পরিবাহিতা বলেছে, তাপ বা তড়িৎ বলেনি। যাই হোক, তাহলে আমাদের কি হবে? রোধ মানে কি? বাধা দেওয়া। সে তড়িৎ হোক আর তাপ হোক, তাহলে তার পথে যে বাধা দেবে সেটা হচ্ছে রোধ। তাহলে রোধ যদি কম, তার মানে কি? বাধা দিচ্ছে না, তাহলে আমার কি হবে? পরিবাহিতা মানে পরিবহন ক্ষমতা সেটা কি হবে? বেড়ে যাবে। তাহলে কি হবে? পরিবাহিতা বৃদ্ধি পাবে। তার মানে উষ্ণতা আর পরিবাহিতার মধ্যে সম্পর্ক কি? উষ্ণতা বাড়লে পরিবাহিতাও বাড়বে। তার মানে সমানুপাতিক সম্পর্ক। তাহলে আমি কি বলবো? কিরূপে বৃদ্ধি পায়? সমানুপাতিক হারে বৃদ্ধি পায়। তাহলে আমি কি বলবো? যে উষ্ণতা বৃদ্ধিতে ধাতব পরিবাহীর পরিবাহিতা সমানুপাতিক হারে বৃদ্ধি লাভ করে। ঠিক আছে? আচ্ছা, তারপরের প্রশ্ন কি? তারপরের প্রশ্ন আমাকে বলছে তরলের আপাত এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য? তরলের নিজস্ব বৈশিষ্ট্য কোনটা? প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। তাহলে কোনটা উত্তর হবে? আমাদের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, যেটাকে আমরা কি বলতাম? গামা আর ধরতাম। কেন হবে? কারণ আপাত প্রসারণ গুণাঙ্কে কি করা হয়? আমরা তরলের
মানে আপাত দৃষ্টিতে তরলের যে আয়তন প্রসারণ সেটাকে কনসিডার করি। এবার সেটা কাচের গ্লাসে থাকলে সেটা একরকম হবে, আমাদের যদি লোহার জিনিসের মধ্যে আমি তরলটা রাখি তাহলে সেটা একরকম হবে, অন্য কোনো মেটেরিয়াল থাকলে তার একরকম হবে। কারণ আমাদের পাত্রেরও তো প্রসারণ ঘটছে, সেই প্রসারণটাকে তো আমি কনসিডার করি না আমাদের আপাত প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে বা আপাত প্রসারণের ক্ষেত্রে। কিন্তু প্রকৃত প্রসারণের ক্ষেত্রে আমরা পাত্রটা কতটা বাড়ছে সেটার উপরেও কনসিডারেশন করি। তাহলে আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে তরলের নিজস্ব যে ইন্ট্রিনসিক প্রপার্টি সেটা কোনটা। বোঝা গেল? তাহলে এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। তারপরের প্রশ্ন কি? তারপরের প্রশ্ন হচ্ছে দুই মাধ্যমের প্রতিসরণের সময় লম্ব আপাতনের ক্ষেত্রে আলোক রশ্মির কৌণিক চ্যুতি কত হয়? এটা হবে কত? 0 ডিগ্রি। সরি, সেলসিয়াস কেন লিখছি, 0 ডিগ্রি হবে। 0 ডিগ্রি কেন হয়? কারণ আমাদের যে নর্মাল ইনসিডেন্স বা লম্ব আপাতন সেটা কেমন হয়? লম্ব আপাতন মানে এরকম 90 ডিগ্রিতে আসলো, তা 90 ডিগ্রিতে আসলে কি হয়? 90 ডিগ্রিতেই বেরিয়ে যায়। তাহলে আমার তো এখান দিয়ে আইও আমার শূন্য, আই মানে কি আমাদের আপতন কোণ সেটাও শূন্য, এবং কোনো প্রতিসরণ মানে কোনো সরি কোনো চ্যুতিও তো হলো না, তাহলে কি ডেল্টাও শূন্য হবে। চ্যুতি মানে কি সরে যাওয়া, যেরকম একজন এরকম ভাবে আসলো সেরকম ভাবে সরে গেল, তাহলে এই পথে যাওয়ার কথা ছিল কিন্তু এতটা সরে গেল, তাহলে এইটা হচ্ছে তার চ্যুতি। কিন্তু আমাদের তো এখানে সরেনি, যে পথে এসেছিল সেই পথেই চলে গেল, তাহলে কোনো সরাসরি ব্যাপার নেই। তাহলে সরাসরি ব্যাপার না থাকলে কি হবে? আমাদের চ্যুতিকোণ শূন্য হবে। চ্যুতি মানে কি? যে পথে যাওয়ার কথা সেই পথ থেকে কতটা সরে গেছে, কিন্তু সরেনি তো, যে পথে এসেছিল সেই পথেই চলে যাচ্ছে। এরকম ভাবে লম্ব ভাবে এসে সোজা ভাবেই চলে যাচ্ছে সে। ঠিক আছে? আচ্ছা, তারপরের অথবার প্রশ্ন হচ্ছে ড্যাশ লেন্স সর্বদাই অসৎ বিম্ব গঠন করে, তাহলে এটা কি হয়? এটা হচ্ছে আমাদের অবতল। তারপরের প্রশ্ন কি? শূন্যস্থান বলেছে, শূন্যস্থানে অতিবেগুনি রশ্মির বেগ কত? আলোর বেগের সমান, তার মানে সি, সি এর মান কত? 3 × 10⁸ মিটার/সেকেন্ড। ঠিক আছে? আচ্ছা, তারপরের প্রশ্ন কি? তারপরের প্রশ্ন আমাকে বলছে ফিউজ তারকে, এটা গৃহবর্তনী হবে, এখানে লেখার ভুল আছে। ফিউজ তারকে গৃহবর্তনীর সাথে শ্রেণী সমবায় যুক্ত করতে বলছে, সত্য না মিথ্যা? সত্য। কেন সেটা আমি হালকা করে বোঝাচ্ছি, আমি শ্রেণী আর সমান্তরালের একটা প্রপার্টি বোঝাচ্ছি। দেখা গেল এটা হচ্ছে আমাদের শ্রেণী সমবায়। ঠিক আছে? এখানে ব্যাটারি আছে। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের সমান্তরাল সমবায়। এখানে আমাদের ব্যাটারিটা রয়েছে। তাহলে এবার আমি বলছি যে আমাদের উচ্চ বিভব থেকে কারেন্ট আসছে, কারেন্ট আসছে, কারেন্ট আসছে, কারেন্ট আসছে, আবার কারেন্ট ঢুকে যাচ্ছে। আবার এখান থেকে উচ্চ বিভব থেকে কারেন্ট গেল, কারেন্ট গেল, কিন্তু কারেন্ট এখানে এসে দেখছে এর তিনটে পথ, হয় এই পথ, নয় এই পথ, নয় এই পথ, তাহলে তিন ভাগ হয়ে গেল। ঠিক আছে, এক্স্যাক্টলি তিন ভাগ তো হবে না, রোধের উপর ডিপেন্ড করছে। তারপর আবার এখানে এসে তিনজন একই জায়গায় ফিরবে, তারপর আবার কি আই কারেন্ট হয়ে ফিরবে। ঠিক আছে, এটা বুঝালাম। ঠিক আছে, এবার আমি একটা কথা বলছি যে যদি বাই চান্স এটা খারাপ হয়ে যায় তাহলে কি হবে? তাহলে তখন এখান দিয়ে যে কারেন্টটা আসছে আস্তে আস্তে এই পথেই তো বাধা পেয়ে যাবে, তাহলে এদের কাছে পৌঁছাতে পারবে না? পারবে না, কারণ এখানেই তো খারাপ হয়ে গেছে, এটা তো কেটে যাবে তাহলে। বোঝা গেল? কিন্তু আমি বলছি যে আমার এই রোধটা কেটে গেছে, তাহলে কি এই দুজনের মধ্যে কারেন্ট যাবে? হ্যাঁ যাবে, কারণ কারেন্ট এখান দিয়ে আসছে আসছে আসছে, কারেন্ট এই পথটা খারাপ হয়ে গেছে, এই রোধটা খারাপ হয়ে গেছে, এখান দিয়ে গেল না। ঠিক আছে, কিন্তু এখান দিয়ে চলে যাবে, এখান দিয়ে চলে যাবে। তাহলে সমান্তরাল থাকলে কি হবে? যে একটা জিনিস যদি গলে যায় বা খারাপ হয়ে যায় তাহলেও কোনো যায় আসে না, বাকিগুলোর মধ্যে দিয়ে কারেন্ট যেতে পারবে। কিন্তু শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হবে? যে একটাই যদি কেটে যায় তাহলে পুরো বর্তনীটাই একসাথে কেটে যাবে। এবার এই প্রপার্টিটা বা এই ধর্মটাকেই আমরা ফিউজ তারের ক্ষেত্রে কাজে লাগাই। ফিউজ তার হচ্ছে এমন একটা পদার্থ যার গলনাঙ্ক কম, যেই আমাদের শর্ট সার্কিট হবে বর্তনীতে, তাহলে সেই শর্ট সার্কিটের সময় কি হয়? আমাদের রোধটা শূন্যের কাছাকাছি চলে যায়। তাহলে রোধ যদি শূন্য হয়ে যায়, রোধ মানে কি? বাধা দেওয়া, তাহলে বাধা দিচ্ছে না, তাহলে তখন কারেন্ট কি হয়ে যায়? কারেন্ট খুব বেশি হয়ে যায়। তাহলে কারেন্ট যদি খুব বেশি হয়ে যায় সেটা তো গিয়ে সমস্ত যন্ত্রপাতি, আমাদের যে টিভি আছে, ফ্রিজ আছে, সেগুলোকে খারাপ করে দিতে পারে, বা অন্যান্য সার্কিটটাকেই খারাপ করে দিতে পারে। তাহলে কি করতে হবে তখন? তখন সঙ্গে সঙ্গে এই ফিউজটারে যেহেতু গলনাঙ্ক কম, তাপ বেশি হলে তাপের সরি আমার তড়িৎ বেশি হলে তাপ তৈরি হয়, তাপের জন্য এটা গলে যাবে, গলে গেলে কি হবে? এই সার্কিটটা কেটে যাবে। যেই কেটে যাবে তাহলে পুরো সার্কিটটাই কেটে গেল, তাহলে এইগুলোর কি সার্কিট কেটে গেল, কিন্তু আমাদের জিনিসগুলো সব বেঁচে গেল, সমস্ত যন্ত্রগুলো বেঁচে গেল। কিন্তু এটাই যদি আমি ফিউজ তারটাকে সমান্তরালে লাগাতাম তাহলে লাভ কি? কারেন্ট আসলো, কারেন্ট বেশি আসতে দেখে এ গলে গেছে, তাহলে এই তারটা কেটে গেছে, কিন্তু এই তার দুটো তো ঠিকই আছে, তাহলে এখানে টিভি আছে, টিভিটা তাহলে খারাপ হয়ে গেল, এখানে আমার ফ্রিজ আছে, ফ্রিজ খারাপ হয়ে গেল, তাহলে তো আমার ফিউজ তারের কোনো কাজই থাকলো না। তাহলে ফিউজ তার আমরা তাই কেন লাগাই আমরা শ্রেণীতে? কারণ যদি আমার ফিউজ তার শ্রেণীতে লাগাই তাহলে কি হবে? ফিউজ তার যদি আমার কখনো মনে করে যে আমার বেশি তড়িৎ প্রবাহ আসছে, বেশি তাপ তৈরি হয়েছে, তাহলে ফিউজ তার গলে যাবে, গলে গেলে পুরো সার্কিটটা একবার বিচ্ছিন্ন হয়ে যাবে। এটাই সমান্তরালে থাকলে হতে পারতো না। বোঝা গেল? আচ্ছা, তাহলে এরপরের প্রশ্ন কি? বিভব প্রভেদ একই রেখে রোধকে অর্ধেক করলে কোনো পরিবাহীর প্রবাহ মাত্রার কিরূপ পরিবর্তন ঘটবে? এটা তো অনেক একটু মানে লিখে লিখে করতে হবে, তার জন্য আমার জায়গা লাগবে। তো
তো জায়গা ক্রিয়েট করি, ততক্ষণ পরের প্রশ্নটা পড়তে লাগি। বিওটি কোন ভৌত রাশির একক? বিওটি কোন ভৌত রাশির একক? আমাদের তড়িৎ শক্তি বা ব্যয়িত তড়িৎ শক্তি। তাই কি হবে, এটা ব্যয়িত তড়িৎ শক্তি। বিওটির মান কি? বিওটি মানে হচ্ছে কিলোওয়াট আওয়ার। ঠিক আছে, এটাও কিন্তু অনেক সময় আসে যে 1 কিলোওয়াট আওয়ার মানে কি আমাদের 1 বিওটি। ঠিক আছে, বা আমরা কি বলি, এটাকেই আমরা ইউনিট বলি। বাড়িতে বলে না যে এত ইউনিট বিল এসছে, তাহলে ওই যে ইউনিট মানে কি, ইউনিট মানে হচ্ছে আমাদের তড়িৎ শক্তি। ওই যে যদি আমাদেরকে কখনো বলে যে 1200 ইউনিট এসছে, তার মানে 1200 ইউনিট, 1200 কিলোওয়াট আওয়ার বা 1200 বিওটি আমরা কি তড়িৎ শক্তি ব্যয় করেছি। ঠিক আছে, তাহলে আমাদের এককটা কার ভৌত রাশির একক? তড়িৎ শক্তির একক। আচ্ছা, এবার এই প্রশ্নটা করি। বিয়োগ প্রভেদ একই রেখে রোধ অর্ধেক করেছি, কোনো পরিবাহীর প্রবাহ মাত্রা কিরূপ পরিবর্তন করবে? তাহলে আমরা দুটো অংশ করব এর, একটা হচ্ছে আমাদের প্রাথমিক অংশ, একটা হচ্ছে আমাদের অন্তিম অংশ। একটা আমাদের প্রাথমিক অংশ, একটা অন্তিম অংশ। প্রথমে কি বলছিল? প্রথমে আমরা বলছি বিভব প্রভেদ একই রেখেছি, তাহলে আমি যদি এখানে বিভব প্রভেদ V1 সেটাকে V ধরি, তাহলে এখানেও বিভব প্রভেদ তাই হবে। তাহলে এখানে অন্তিম কেসে আমি V2 কেও V বলতে পারি। বোঝা গেল? এবার বলছে রোধকে অর্ধেক করেছি, তাহলে আমি যদি এখানে রোধ R1 কে 2R ধরি, তাহলে এখানে রোধ কত হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে। তাহলে R2 আমার কত হয়ে যাবে? R হয়ে যাবে। বলছে প্রবাহ মাত্রা কিরূপ পরিবর্তন করবে? তাহলে আমি ধরি যে এখানে প্রবাহ মাত্রা আমি ধরে নিই যে I1 টা কত? I। তাহলে এখানে প্রবাহ মাত্রা কত সেটা বার করতে পারলেই আমি পেয়ে যাবো। তাহলে এখানে প্রবাহ মাত্রা I2 কি আমাকে বার করতে হবে, কারণ আমাকে বলছে যে কিরূপ পরিবর্তন ঘটবে। তাহলে আমি এখানটায় বার করবো, তাহলেই বোঝা যাবে। তাহলে আমি এবার এখানে ওহমের সূত্র লাগিয়ে কি বলতে পারি? আমি যদি এখানে ওহমস ল লাগাই, ওহমের সূত্র লাগাই, তাহলে আমি কি বলবো? যে V1 ইজ ইকুয়াল টু I1 R1, সেটাই তো আমার ফর্মুলা। তাহলে এটা কত আসছে? I গুণ 2R। V is equal to IR, তো কিন্তু R মানে কি R1, তো সেটা কত আসছে আমাদের? 2R রয়েছে, তাহলে কি V is equal to IR। এটাকে আমি 1 নম্বর সমীকরণ ধরলাম। আর এখানে ওহমের সূত্র লাগালে কি হবে? V is equal to IR, তাহলে কত হচ্ছে? V is equal to I তো আমি জানি না, তাহলে I2, এবং R কত হচ্ছে? আমাদের R ই রয়েছে, তাহলে কি IR। তাহলে এটাকে আমি 2 নম্বর ধরছি। এবার আমি এক কাজ করি, 1/2 করে দিই, বা 2/1 করলে আমার আরো সুবিধা হবে। তাহলে আমি 2/1 করে দিই, আই গেস সুবিধা হচ্ছে তাতে। একই বিষয় তাও 2/1 করছি। তাহলে 2 নম্বরে কি আছে? V is equal to I2 R। আর 1 নম্বরে কি আছে? V is equal to I গুণ 2R। ঠিক আছে, এবার আমি তাহলে কাটাকাটিটা করব। তাহলে আমি দেখতে পাচ্ছি এখান থেকে V আর V কেটে যাচ্ছে, এখান দিয়ে R আর R কেটে যাচ্ছে। তাহলে আমার I2 কত আসছে? তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের I2, I এদিকে ভাগে আছে, তাহলে ওদিকে গেলে গুণে চলে যাবে। আর এদিকে 2টা আছে, তাহলে ওদিকে গেলে কি হবে? 2 হয়ে যাবে। তাহলে আমার কি আসছে? যে আমার কারেন্টটাও দ্বিগুণ হয়ে যাবে, কারণ আগে I ছিল, তো এখন 2 হয়ে গেছে। এটা I ধরবো, তো তাহলে 2I। তাহলে আমি কি বলবো? যে আমার রোধ যদি অর্ধেক করি, তাহলে কারেন্ট আমার দ্বিগুণ হবে। ঠিক আছে, তাহলে কিরূপ পরিবর্তন ঘটবে? দ্বিগুণ পরিবর্তন। কি করে বুঝলাম? এখানে I ছিল তো, কিন্তু এখন আমার কত আসছে? এখন আমার 2I আসছে, তাহলে দ্বিগুণ হয়ে গেছে। তো আমি কেন ওখানে ইয়ে হয়েছিলাম, কারণ আমি এখানে R লিখেছিলাম, তাই জন্য আমি বুঝতে পারছিলাম যে R কোত্থেকে আসলো। তারপর দেখলাম যে আমি ভুল করে R লিখে ফেলেছি, I এসছে তো। ঠিক আছে, আচ্ছা। তারপরে আমার প্রশ্ন এখানে একটা আছে, এক্ষুনি মিস হয়ে যাচ্ছিল। কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সূর্যের বিপুল শক্তির উৎস? নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। নিউক্লিয় সংযোজন লিখবে। ঠিক আছে, আচ্ছা। তারপরের প্রশ্ন, একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ক্ষারীয় মৃত্তিকা ধাতু কি? বেটা মাঙ্গে কার স্কুটার বা প্রাজি। বেটা মাঙ্গে কার স্কুটার বা প্রাজি। তাহলে কে আছে এর মধ্যে? এই যে মাঙ্গে রয়েছে। তারপর কি? অ্যামালগামে সর্বদা একটা উপাদান। অ্যামালগাম কি? এমন একটা সংকর ধাতু যার একটা উপাদান সবসময় পারদ হবে। তাহলে কি হবে আমাদের? এই Hg। বক্সাইট থেকে নিষ্কাশিত হয়। বক্সাইট কি? আমাদের অ্যালুমিনিয়ামের আকরিক, তাহলে কি A। আর তাহলে প্রীতনার ব্রোঞ্জে কে আছে? কপার আছে। আচ্ছা, তারপরের প্রশ্ন কি? এমন একটি সমযোজী যৌগের নাম করো যেটা জলীয় দ্রবণে আয়নীয় যৌগ হিসেবে আচরণ করে। আমি দুটো বলতে পারি, আমি দুটোই বলে দিচ্ছি। একটা হচ্ছে আমাদের অ্যামোনিয়া, জানি আমি। তাহলে অ্যামোনিয়া, সে যখন জলে যায় তখন কি হয়? অ্যামোনিয়া কি? আমি বলেছিলাম যে এন মানে নাইট্রোজেন, লাস্টে আম আছে, নেই, তার মানে কি? অধাতু। আর হাইড্রোজেন, লাস্টে আম আছে, নেই, তাহলে আমার কি? অধাতু। অধাতু অধাতুর মধ্যে কি বন্ধন ঘটে? সমযোজী। তাহলে এটা কি? একটা সমযোজী বন্ধন বা সমযোজী যৌগ। সেটা যখন জলের সাথে বিক্রিয়া করছে তখন কি তৈরি করছে? তখন আমাদের NH4 প্লাস আর OH মাইনাস গঠন করছে, বা NH4OH গঠন করছে।
এবার এই যে প্লাসে মাইনাসের মধ্যে কি বন্ধন থাকে? প্লাসে মাইনাসের মধ্যে থাকে আমাদের আয়নীয় বন্ধন। আয়নীয় বন্ধন। তাহলে এটা গেল একটা উদাহরণ। আর একটা উদাহরণ কি বলতে পারি আমি? HCl এর বলতে পারি। ঠিক আছে, তাহলে কি কি উদাহরণ হতে পারে? এক তো NH3 হতে পারে, একটা HCl হতে পারে। তাহলে এই দুটো উদাহরণ আমাকে বলতে পারে। ঠিক আছে, যখন একটা বলবে যে সমযোজী যৌগ সেটা কি জলীয় দ্রবণে গেলে আমার কেমন আচরণ করে? আয়নীয় হিসেবে আচরণ করে। ঠিক আছে, HCl কিভাবে আচরণ করে আমি যদি বলতে চাই, HCl যখন জলের সাথে যায় তখন কি হয়? এই যে HCl কিসে ভাঙে? H প্লাস Cl মাইনাস। ঠিক আছে, তাহলে কি হয়? H3O প্লাস হয়ে যায়, এবং এই যে আমাদের Cl মাইনাস থাকে সেটা পড়ে থাকে। তাহলে এখানে ছিল কি? হাইড্রোজেন ক্লোরিন, লাস্টে আম আছে নেই, তাহলে দুজনই অধাতু। অধাতু অধাতুর মধ্যে এটা কি? তাহলে তখন সমযোজী ছিল। আর এখন প্লাসে মাইনাসে এটা কি হয়ে যাচ্ছে? এটা তাহলে আমাদের আয়নীয় হিসেবে আসছে। তাহলে এই দুটো আমরা এক্সাম্পল দেখলাম। ঠিক আছে, আচ্ছা তারপরের প্রশ্ন কি? এমন একটি ক্ষারীয় মৃদু তড়িৎ বিশ্লেষ্যের নাম লেখো। মৃদু তড়িৎ বিশ্লেষ্য বলেছে, NH4OH। ক্ষারীয় বলছে তার মানে কি আমাকে OH রাখতে হবে, তাই NH4OH বলছি। তারপরের প্রশ্ন কি? NaCl এর জলীয় দ্রবণ বলেছে NaCl এর, করলে ক্যাথোডে কি উৎপন্ন হয়? তাহলে এটা কিন্তু ইন্টারেস্টিং কোশ্চেন। একটু এটাকে আগে আমি লাইট করে দিই। NaCl এর জলীয় দ্রবণ বলছে কিন্তু আমাকে, জলীয় দ্রবণ বলেছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। NaCl এর জলীয় দ্রবণ মানে অ্যাকুয়াস আছে, তার মানে আমার NaCl ও আছে, জলও আছে। তাহলে NaCl ভাঙলে কি হবে? NaCl ভাঙলে হয় আমাদের Na প্লাস আর Cl মাইনাস। আবার জলটা আমাদের ভেঙে গেলে কি হয়? H প্লাস OH মাইনাস। H প্লাস আর OH মাইনাস। এবার আমি কি বলেছিলাম? আমি একটা নিমোনিক্স দিয়েছিলাম কি? লোন, LOAN। এ মানে কি? আমাদের অ্যানোড বা, ঠিক আছে, আর এন মানে কি? নেগেটিভ, তার মানে নেগেটিভরা যায় অ্যানোডে। তাহলে ক্যাথোডে কারা যাবে? পজিটিভরা। তাহলে পজিটিভ কে আছে? সোডিয়াম আছে আর H প্লাস আছে। তাহলে এবার দেখবো যে ক্যাথোডে কি হচ্ছে। এবার তাহলে ক্যাথোডে কাকে পাঠাবো? Na প্লাস না H প্লাস? তাহলে কি অ্যানোডে, ক্যাথোডে গিয়ে ভাবো যে ক্যাথোডে গেলে খিচুড়ি পাওয়া যাবে বা ডিম ভাত পাওয়া যাবে। পশ্চিমবঙ্গের ডিম ভাত ফেভারিট তো। তাহলে ডিম ভাত পেতে গেলে আমার কে আগে যেতে পারবে দৌড়ে? যে একটু হালকা পুতলা আছে, যার শরীরে দম বেশি আছে, নাকি এমন কেউ যেতে পারবে যে খুব মোটা, যে দৌড়াতে পারে না, যে বড় বেশি? তাহলে যে পাতলা পুতলা আছে সে তাড়াতাড়ি পৌঁছে যাবে, তাহলে সে গিয়ে খাবারটা খেয়ে নেবে। তাহলে সেম ভাবে আমাদের এই যে সোডিয়াম প্লাস, সোডিয়াম কি? সোডিয়াম হচ্ছে 11, তার মানে কত হয়? 2 8 1, তার মানে ওর কে কক্ষ আছে, এল কক্ষ আছে, এন কক্ষ আছে, তিনটে কক্ষ বিশিষ্ট নিউক্লিয়াস, তারপর একটা কক্ষ আর একটা কক্ষ আর একটা কক্ষ। কিন্তু হাইড্রোজেন কি? হাইড্রোজেন এক, মাত্র একটা কক্ষ, এরকম তার মধ্যে একটাই ইলেকট্রন। তাহলে হাইড্রোজেন অনেক ছোটখাটো। তাহলে H প্লাস কি? সহজে যেতে পারবে, তাড়াতাড়ি যেতে পারবে। তাহলে Na প্লাস যাবে ক্যাথোডে না H প্লাস চলে যাবে? H প্লাস চলে যাবে। তাহলে আমি কি বলবো? যে এখানে Na প্লাসও একটা ক্যাটায়ন ছিল, H প্লাসও একটা ক্যাটায়ন ছিল, আর ক্যাথোডে তো ক্যাটায়নরা যায়, ধনাত্মকরা যায়। তাহলে ধনাত্মকদের মধ্যে কে যাবে? H প্লাস চলে যাবে। কেন? কারণ H প্লাস এর মোবিলিটি বেশি, বা বাংলায় কি বলে, সচলতা বেশি আই গেস। কেন? কারণ H প্লাস এর আকার ছোট। তাহলে আমি কি বলবো? যে H প্লাস এর আমার আকারটা কম, ঠিক আছে, তাই কি তার সচলতা বা মোবিলিটি সেটা কি বেশি, তাহলে তাড়াতাড়ি পৌঁছে যাবে। তাহলে ক্যাথোডে কে চলে যাবে? H প্লাস চলে যাবে। এবার ক্যাথোডে গেলে কি হয়? অ্যানোডে আমার কি হয়? ও মানে অক্সিডেশন মানে জারণ। ঠিক আছে, এন মানে নেগেটিভ, তাহলে নেগেটিভরা আসে অ্যানোডে। আবার অ্যানোডে কি হয়? ও মানে অক্সিডেশন বা জারণ। তাহলে ক্যাথোডে কি হবে? বিজারণ। তাহলে বিজারণ হলে কি হয়? বিজারণ হলে তারা ইলেকট্রন গ্রহণ করে। তাহলে গ্রহণ করলে কি হবে? হাইড্রোজেন একটা ইলেকট্রন গ্রহণ করবে আর একটা এইচ পরমাণুতে পরিণত হবে। এবার একটা এইচ পরমাণু কি স্বাধীনভাবে থাকতে পারে? না। তাহলে কি হবে? এরকম ভাবে দুটো হাইড্রোজেন পরমাণু পরস্পর আসবে, আসলে কি হবে? আমাদের হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। তাহলে হাইড্রোজেন গ্যাস হয়ে কিসে বেরিয়ে যাবে। তাহলে আমাদের এই যে প্রশ্নটা করেছিল যে NaCl এর জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কি উৎপন্ন হয়? তাহলে সে কি উৎপন্ন হয়? এটা হয় আমাদের হাইড্রোজেন উৎপন্ন হয়। ভুলেও কিন্তু কেউ সোডিয়াম সলিড উৎপন্ন করে দেবে না, এটা কিন্তু ভুল। সোডিয়াম সলিড হবে না, হাইড্রোজেন উৎপন্ন হবে। বোঝা গেল? এটাও আই গেস ভুল করেছিল, আমাকে দেখাচ্ছিল যে ইউটিউব থেকে দেখেছে। Right? মানে এগুলো কনসেপচুয়াল মিস্টেক না, যে NaCl এর যদি গলীয় দ্রবণ বলতো, বা গলিত NaCl, মানে গলীয় দ্রবণ বলে তো কিছু হয় না। যদি আমাকে প্রশ্নটা বলতো যে গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণ করলে কি পাওয়া যায়, তাহলে বলতাম সোডিয়াম সলিড। কিন্তু আমাকে যদি বলে NaCl এর জলীয় দ্রবণ, তার মানে সেখানে জলও রয়েছে, তাহলে তখন আমাদের হাইড্রোজেন তৈরি হবে। তাহলে আমি এটা যদি সাম আপ করে দিই, আমি যদি ছোট করে লিখে দিই যে, আমি নিচেরটাকে আরেকটু স্লাইড করতে পারবো। আমি যদি এই প্রশ্নটাই বলি, আমার প্রশ্নটা যদি থাকে গলিত NaCl দিয়ে, তাহলে আমার ক্যাথোডে কি তৈরি হবে?
তাহলে কিন্তু ক্যাথোডে তৈরি হবে সোডিয়াম সলিড। কিন্তু আমি যদি বলি যে NaCl এর জলীয় দ্রবণ মানে NaCl অ্যাকোয়াস, তাহলে তখন কিন্তু আমাদের ক্যাথোডে কে তৈরি হবে? ক্যাথোডে কিন্তু তাহলে তৈরি হবে হাইড্রোজেন গ্যাস। ঠিক আছে? আচ্ছা, তারপরে প্রশ্ন ছিল আর কিছু? ছিল। এই পরীক্ষাগারে অ্যামোনিয়া প্রস্তুতিতে কোন ক্লোরাইড যৌগটা ব্যবহার করা হয়? NH4Cl। ঠিক আছে? অ্যানোড মাঠে পাওয়া যায় এমন একটা ধাতুর নাম, Cu, প্লাটিনাম, Ag, ঠিক আছে? কপার, আমাদের রূপা, প্লাটিনাম, সোনা, ঠিক আছে? এইগুলো পাওয়া যায়। আচ্ছা, তারপরের প্রশ্ন কি? তারপরের প্রশ্ন হচ্ছে আমাদের জার্মান সিলভারে সিলভারের পরিমাণ কত? জার্মান সিলভারে সিলভারই থাকে না। ঠিক আছে? জার্মান সিলভারে কি কি থাকে? জার্মান সিলভারে থাকে আমাদের কপার থাকে, আমাদের থাকে জিঙ্ক, আর আমাদের থাকে নিকেল। কপারটা সবচেয়ে বেশি থাকে, প্রায় 60% এর কাছাকাছি, আর বাকিগুলো 20% এর কাছাকাছি থাকে। ঠিক আছে? তাহলে এর মধ্যে সিলভারের পরিমাণ কত? 0%। সিলভার মানে কি? রূপা, এজি। তারপরে কি জিজ্ঞাসা করছে যে আত্মঘাতী অ্যানোড হিসেবে কোন ধাতু ব্যবহার করা হয়? আচ্ছা, আত্মঘাতী অ্যানোড বলতে কি বোঝানো হয়? আত্মঘাতী অ্যানোড হচ্ছে এমন একটা ধাতু, ঠিক আছে, যে ধাতুগুলো আমাদের যে লোহায় মরিচা পড়া সেটাকে প্রোটেক্ট করবে, মানে বডিগার্ডের কাজ করবে একরকম ভাবে। কোথায় ব্যবহার করি আমরা? আমাদের আয়রনের পাইপ লাইনে ব্যবহার করি, তারপর আন্ডারগ্রাউন্ড যে ট্যাঙ্ক গুলো থাকে তাতে ব্যবহার করি। কি করি আমরা? যে বেশি সক্রিয় ধাতু, বেশি সক্রিয় ধাতু কারা হয়? বেশি সক্রিয় ধাতু বলতে আমাদের হতে পারে ম্যাগনেসিয়াম, আমাদের হতে পারে অ্যালুমিনিয়াম, আমাদের হতে পারে জিঙ্ক। তাহলে এই ধাতুগুলোর মধ্যে যে কোনো একটা ধাতুর নাম বললেই হবে। তাহলে এই যে অতি সক্রিয় ধাতু মানে বেশি, অধিক সক্রিয় ধাতু, অধিক সক্রিয় ধাতু, এই অধিক সক্রিয় ধাতুগুলো কি করা হয়? তাদেরকে অ্যানোড হিসেবে প্লেস করে দেওয়া হয়। তাহলে কি হয়? ক্ষয়টা এদের হয়, আর বেঁচে যায় কে? যাকে আমি প্রোটেক্ট করতে চাইছি। তাই কি বলা হয়? যে এরা আত্মঘাতী অ্যানোড হিসেবে কাজ করে, নিজেরা ক্ষয় হয় আর অন্যজনকে বাঁচায়। বোঝা গেল? কি কাজে লাগি? মেনলি আমরা ওই মরিচা রোধ করতে লাগি। ঠিক আছে? আচ্ছা, জারণটা এদের হয়ে যায় আর কি। অ্যানোডে জারণ হয়, তো এদের জারণটা হয়ে যায়। তারপরের প্রশ্ন কি বলছে? CH3CH2OH এর একটা সমবায়বের নাম লেখো। তাহলে CH3CH2OH। আচ্ছা, এখানে OH আছে মানে কি? OH আছে মানে এটা অ্যালকোহল। আর অ্যালকোহলের আমি সমবায়ব কি বলেছিলাম? অ্যালকোহলের সমবায়ব হয় ইথার। তাহলে কি করতে হয় বলতো? এখানে ওটা হাটিয়ে দিই আমি, দিয়ে দুদিকে কিছু করে দিই। দুটো কার্বন আছে তো, এদিকে CH3 বসিয়ে দাও, এদিকে CH3 বসিয়ে দাও। সমবায়ব মানে কি? এদের ফর্মুলা সেম হতে হবে। করে দেখি তো, এখানে দুটো কার্বন আছে। হাইড্রোজেন কতগুলো আছে? হাইড্রোজেন এখানে 6টা আছে, 3টে, দুটো 5টা, একটা 6টা। আর অক্সিজেন কটা আছে? 6টা। এখানেও চেক করে দেখি, দুটো কার্বন, 3 3 6টা হাইড্রোজেন, আর একটা অক্সিজেন। তাহলে মিলে গেল, তার মানে আমি সঠিক করেছি। তাহলে সবসময় মনে রাখবে যে অ্যালকোহলের সমবায়ব কিন্তু ইথার হয়। তাই ইথার মানে কি? অক্সিজেনের দুদিকে দুটো হাত। দুটো কার্বন দেখতে পাচ্ছিলাম যে কি, দুদিকে দুটো কার্বন বসিয়ে দিলাম, আর হাত ব্যালেন্স করার জন্য আমি এখানে H3 বসিয়ে দিলাম। তাহলে আমার অ্যালকোহলের মানে সমবায়ব, ফাংশনাল গ্রুপ আইসোমেরিজম বা কার্যকরী মূলক ঘটিত সমবায়ব সবসময় কি হবে? আমাদের ইথার হবে। ঠিক আছে? তাহলে এটা গেল 2.17। এবার 2.18 বলছে নাম বলতে। 2.18 নাম বলতে কার নাম? CH3CH2COOH এর IUPAC নাম বলতে বলেছে, বাবার নাম, মায়ের নাম না। তাহলে কি করতে হবে? আমাকে আগে চিহ্নিত করতে হবে যে এখানে কোনো ফাংশনাল গ্রুপ আছে। হ্যাঁ আছে। তাহলে এইটা কি? ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক। তো এটা কি কার্যকরী মূলক? এটা হচ্ছে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড। এবার আমাদের নামকরণ কি করতে হয়? সবসময় ফাংশনাল গ্রুপ থেকে শুরু করতে হয়। তাহলে কি এখানে মানে নাম্বারিং। তাহলে 1 2 3। এবার আমি কি করব? সবার প্রথমে আমি দেখবো যে কেউ ঝুলে আছে, না কেউ ঝুলে নেই, তাহলে তার নাম লিখতে হবে না। ঝুলে আছে বলতে এখানে যদি ব্রোমিন ঝুলে থাকতো, মিথেন ঝুলে থাকতো, তাহলে সেগুলো কি আগে লিখতে হতো। তাহলে সেরকম কেউ নেই। তাহলে আমি এবার শুরু কি করব? আমি দেখবো যে কতগুলো কার্বন আছে, একটা দুটো তিনটে, তাহলে নাম কি হবে? প্রপ। ওয়ার্ড রুট লিখলাম। তিনটে কার্বনে, একটা কার্বনে কি হয়? একটা কার্বনে হয় মিথ, দুটো কার্বনে কি হয়? ইথ, আর তিনটে কার্বনে কি হয়? প্রপ। তাহলে কি হলো? প্রপ। এবার এদের মধ্যে কিছু নেই মানে কি আছে? সিঙ্গেল বন্ড আছে, তাহলে কি? প্রোপেন। এবার তারপর কি করবো? যে 1 নম্বরে কার্বক্সিলিক অ্যাসিড যুক্ত, তাহলে 1 নম্বরে কার্বক্সিলিক অ্যাসিড যুক্ত। আর কার্বক্সিলিক অ্যাসিডের আইউপিএসি নাম কি? কার্বক্সিলিক অ্যাসিডের আইউপিএসি নাম হচ্ছে ওইক অ্যাসিড। তাহলে 1 এর পরে কি আসবে? 1 এর পরে আসবে ওইক অ্যাসিড। ঠিক আছে? তাহলে এবার আমি কি করব? আমাদের পর পর দুটো ভাওয়েল কখনো বসতে পারে না, তাহলে কি হবে? আগের ভাওয়েলটা উঠে যায়। তাহলে নামটা কি হবে? নামটা আমার হবে প্রোপান উইক অ্যাসিড। 1 কোথায় গেল? 1 লিখতে লাগে না। তাহলে নামটা কি হবে? প্রোপানোয়িক অ্যাসিড। বোঝা গেল? আচ্ছা, এবার কেউ যদি এগুলো মুখস্থ টাইপের করে থাকো, মানে বইতে একরকম মুখস্থ টাইপের নিয়ম দিয়ে করা আছে, CH3CH2 তারপর COOH। এবার এদের নাম বলা হয় যে আর COOH থাকলে এর নাম বলা হয় অ্যালকানোয়িক অ্যাসিড।
অ্যালকানোয়িক অ্যাসিড। ঠিক আছে, 11-12 কি এরকম ভাবে মনে রেখে কোনো লাভ হয় না। তাহলে অ্যালকানোয়িক অ্যাসিড বলতে কি বোঝায়, যে এখানে কতগুলো কার্বন আছে, তাহলে এখানে 3টে কার্বন আছে, তাহলে কি হবে প্রোপ, তাহলে কি হবে প্রোপানোয়িক অ্যাসিড, এরকম ভাবে অনেকে মনে রাখে। তো আমি তাদের জন্য বলে দিলাম এটা এরকম, প্রোপানোয়িক অ্যাসিড। অ্যালকানোয়িক অ্যাসিড, অ্যালক বলতে কি কোথা থেকে পাবো, আমি মিথ ইথ প্রপ থেকে পাবো, তাহলে কি বলবো, অ্যালকের জায়গায় আমি বলবো প্রোপ, আর তারপর কি অ্যানোয়িক অ্যাসিড, তাহলে কি হবে নামটা প্রোপানোয়িক অ্যাসিড। ঠিক আছে, কিন্তু লজিক্যালি কি করে আসে সেটা আমি এরকম ভাবে বুঝিয়ে দিলাম। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ। তাহলে আই গেস এই অব্দি তো কোশ্চেন থাকে, হ্যাঁ এই অব্দি কোশ্চেন থাকে, আর কোশ্চেন নেই। ও লাস্টে একটা কোশ্চেন ছিল, সেটা আমার এখানে প্রিন্ট করা হয়নি। 2.18 একটা প্রশ্ন ছিল যে কি যেন ছিল, যাই হোক, যে প্রশ্নটি ছিল সেটার উত্তর হবে টেফলন। আমি ভুলে গেছি প্রশ্নটা কি ছিল, তো ওটার উত্তর হবে টেফলন। ঠিক আছে, তো মুখস্থ বিদ্যার প্রশ্ন ছিল, তাই আর বোঝানোর কিছু নেই। তো দ্যাট ওয়াজ এভরিথিং ফর দিস সেশন। আশা করি এই সেশনগুলো তোমাদের খুব কাজে লাগছে। তো থ্যাংক ইউ ফর স্টেইং টিল দ্য এন্ড। এরকম ভাবে নিজের পড়াশোনা ভালো করে চালিয়ে যাও, এবং মাধ্যমিকের যে পুরনো বছরের প্রশ্নগুলো আছে, টেস্ট পেপারের বাকি কোয়েশ্চেন্স গুলো আছে, সেগুলো নিজের থেকে ট্রাই করো। ট্রাই করার পর যেগুলো বুঝতে পারছো না, সেই পোর্শন গুলো স্কিপ করে দেখে নাও, পুরো ভিডিও দেখার দরকার নেই। যাদের মানে প্রিপারেশন ভালো রয়েছে, যাদের প্রিপারেশন ভালো নেই তারা অবশ্যই পুরো ভিডিও দেখো। আর যাদের প্রিপারেশন ভালো আছে, যারা নিজেরা থেকে করতে পারছো, তারা নিজেরা আগে অ্যাটেম্প্ট করো। নিজেরা অ্যাটেম্প্ট করার পর যেগুলো পারছো না সেগুলো সলিউশন দেখো, সে যারই সলিউশন দেখো না কারণ আমার সেটা নিয়ে মাথা ব্যথা নেই। ঠিক আছে, তো এটুকুই বলবো আজকের সেশনের জন্য। নেক্সট অন্য কোনো সেশনে আবার দেখা হবে।